তো আমরা আগের ক্লাসে পড়েছিলাম হচ্ছে গিয়ে স্টিম জেনারেটিং ইউনিট। তো সেখানে আমরা দেখেছিলাম কিভাবে হচ্ছে গিয়ে স্টিম গুলো তৈরি করা হয় এবং কি কি পদ্ধতিতে কি কি ধরনের বয়লার আছে সেইগুলো। তো সেখানে একটা জিনিস বাদ দিয়ে দিলাম, সেটা হচ্ছে গিয়ে বয়লার কম্পোনেন্ট গুলো। তো যাই হোক, এখন আমরা আজকে দেখবো হচ্ছে গিয়ে স্টিম জেনারেটিং ইউনিট থেকে শুরু, যে গ্যাসটা যে স্টিমটা পাচ্ছি সেটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি। সেটা হচ্ছে আমরা আসলে টারবাইন চালাই, প্রথম যেটা উদ্দেশ্য আমাদের স্টিম টারবাইন চালাই। সেটাকে পাওয়ার প্ল্যান্ট গুলো থেকে শুরু করে বিভিন্ন যে তোমার হচ্ছে গিয়ে পাওয়ার জেনারেশন ইউনিট গুলো আছে, সেখানে এক ধরনের টারবাইন থাকে। তো এই টারবাইনটাকে আমরা মুভ করাই, মুভ করালে তোমার হচ্ছে গিয়ে আমাদের ইলেকট্রিসিটি প্রডিউস হয়, পাওয়ার প্রোডাকশনে যায়। তো তাহলে এখন যেটা প্রথম কথা হলো যে আসলে স্টিম টারবাইনটা কি। আর এই লেকচারটা ম্যাক্সিমাম হচ্ছে কি তোমার এই নওয়াজের এখান থেকে নেওয়া। আমি মাঝখান থেকে কিছু জিনিস সহজ বোঝানোর জন্য কিছু ইমেজ নিয়েছি তোমাদের ইউটিউব থেকে। আচ্ছা, তো তাহলে কি স্টিম টারবাইন? স্টিম টারবাইন ইজ এ প্রাইম মুভার হুইচ ইউজেস স্টিম অ্যাজ ইটস ওয়ার্কিং ফ্লুইড। স্টিমটাকে সে ওয়ার্কিং ফ্লুইড হিসেবে ইউজ করে, সে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে তার যে রোটর থাকে এগুলোকে মুভমেন্ট করিয়ে আলটিমেটলি একটা রোটেশনের মাধ্যমে কাইনেটিক এনার্জি থেকে হচ্ছে গিয়ে পাওয়ার প্রোডাকশনের দিকে যায়। তাহলে it operates by performing two functions. A part or whole of the pressure energy of steam is transformed into kinetic energy by means of expansion through suitable passages such as nozzles. তো বিভিন্ন রকমের নজল থাকবে, সেই নজলের মধ্যে দিয়ে এগুলাকে পাস করানো হবে। এই নজলের মাধ্যমে তোমার প্রেসার ভেরিয়েন্স করে তোমার বা দেখা গেল যে প্রেসার ড্রপ করানোর ফলে দেখা গেল যে তোমার হচ্ছে কাইনেটিক এনার্জি বেড়ে যায়। সেই কাইনেটিক এনার্জি ইউজ করে আমরা হচ্ছে রোটরটাকে ঘুরালে দেখা যাচ্ছে তোমার ইলেকট্রিসিটি প্রডিউস হয়। The kinetic energy and the remaining portion of the pressure energy of steam, if any, are converted into mechanical work which will help of moving blades fitted on the wheel. এটা বললাম সেটা আর কি। তো কিরকম হতে পারে নরমালি হচ্ছে গিয়ে যেমন প্রথমে তোমাদের এটা কিন্তু পুরোপুরি হচ্ছে এক্সামের জন্য প্রিপারেশন। তো কোশ্চেনটা এমন হতে পারে ফার্স্ট থেকে টারবাইনটা কি জিনিস, টারবাইনের ফিচারটা কি এটা বলতে হবে। দেন হলো হচ্ছে গিয়ে তোমাদের টারবাইন হচ্ছে কত রকমের। তো নর্মালি হচ্ছে দুই রকমের টারবাইন থাকে, একটা হচ্ছে ইম্পালস টারবাইন আর একটা হলো রিঅ্যাকশন টারবাইন। তো ইম্পালস টারবাইনটা কি? ইম্পালস টারবাইনটা খেয়াল করে দেখো, এখানটায় যে নজলটা বলছি, নজলটা হচ্ছে ফিক্স থাকে। তো এটা এটা কি করে, in an impulse turbine the steam taken from the boiler first come to the steam chest and then it passes through nozzles and impact on the moving blades. অর্থাৎ স্টিমটা এখানে আসবে, এটাকে নজল বলা হচ্ছে। খেয়াল করে দেখো যে তোমার তোমার এই যে পার্টটা আছে, তোমার স্টিম যেখানে ইন করছে সেই জায়গাটা কিন্তু অনেকটা ন্যারো, তারপরে দেখো নজলটা ওয়াইড হয়ে যাচ্ছে। তো তার মানে এটা কি হচ্ছে, যখন এখানে স্টিম ঢুকছে তখন এখানে প্রেসার অনেক হাই, কারণ সরু পাত দিয়ে বা ন্যারো প্যাসেজ দিয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে আমাদের এখানে নিচে গ্রাফটা দেখো, এখানে হচ্ছে গিয়ে তোমার যে প্রেসারের ভ্যালুটা হচ্ছে অনেক বেশি। অর্থাৎ এই গ্রাফটা যে উপরের গ্রাফটা হচ্ছে প্রেসারের ভ্যালু। প্রেসার ভ্যালুটা প্রথম থেকে অনেক বেশি যখন এখান দিয়ে পাস করছে। তারপরে যখন তোমার এইদিকে চলে আসছে এটা ওপেন হয়ে যায়, তারপরে হচ্ছে প্রেসার সাডেনলি ড্রপ করছে। যখন প্রেসার ড্রপ করছে তখন হচ্ছে তোমার হচ্ছে গিয়ে ভ্যালোসিটি বেড়ে যাচ্ছে। দেখো ইনিশিয়াল ভ্যালোসিটি ছিল কম, তারপরে হচ্ছে গিয়ে তোমার ড্রাস্টিক্যালি তোমার হচ্ছে গিয়ে এটা ইমপ্রুভ করতেছে, একদম বেড়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে যে তোমার যে স্টিমটা বের হচ্ছে এটা হাই ভ্যালোসিটি স্টিম বের হচ্ছে। এই স্টিমটা বের হয়ে ইম্প্যাক্ট করছে কোথায়? এই ব্লেডের উপরে, যে এরকম তোমার হচ্ছে গিয়ে হাফ সার্কেল যে ব্লেড গুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে গিয়ে তোমার মুভিং থাকবে। তো এটাকে বলছে মুভিং আর কি। তো এই এই মুভিং যে এটা হচ্ছে রোটর, এই রোটরটা মুভিং হবে এখানে তোমার হচ্ছে গিয়ে আহ তোমার হচ্ছে গিয়ে স্টিমটাকে এখানে হিট করবে, হিট করে হাই ভেলোসিটি স্টিম হিট করে এটাকে মুভ করবে, আপওয়ার্ডস মুভমেন্টে যাবে। তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা একটা মুভমেন্ট পাই আর কি, তো ইম্পালস টারবাইনের মাধ্যমে। তো আর আরেকটা যেটা আছে তোমার, সেটা হলো গিয়ে রিঅ্যাকশন টারবাইন। তো রিঅ্যাকশন টারবাইনে তোমার হচ্ছে গিয়ে আমাদের এই যে নজলটা হবে মুভিং এ থাকবে আর কি, আর আমার রোটরটা হবে ফিক্সড। তো সেখানটা খেয়াল করে দেখেন কি হচ্ছে, কনস্ট্রাক্ট রোজ অফ ফিক্সড এন্ড মুভিং ব্লেডস। আচ্ছা, এটা হচ্ছে রোটরটার কথা বা নজলের কথা বলছে। মুভিং ব্লেডস মুভ এজ এ রেজাল্ট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ স্টিম, স্টিমের মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, এন্ড অলসো এজ এ রেজাল্ট অফ এক্সপ্যানশন। এখানে খেয়াল করে দেখো, এটা বোঝা যাবে যেহেতু তোমার হচ্ছে গিয়ে রোটরটাই এই তোমার নজলটাই মুভ করছে, এই কারণে হচ্ছে গিয়ে প্রেসারটা যে ফল করছে এটা ঠিক আগের মতো একদম ড্রাস্টিক্যালি ফল করছে না, গ্র্যাজুয়ালি ফল করছে।
কারণ যে এই কাইনেটিক এনার্জির অংশটা এখানেই তোমার হচ্ছে গিয়ে ব্যয় হয়ে যাচ্ছে। আর ফিক্স থাকছে কোনটা, তোমার হচ্ছে গিয়ে রোটরটা ফিক্স থাকছে। তো এর ফলে কি হচ্ছে, আমরা কি করছি, ইন দ্য রিঅ্যাকশন টারবাইন ফিক্সড রোটর ব্লেডস themselves are arranged into form convergent nozzles. আচ্ছা, this type of turbine makes use of the reaction force produced as the steam accelerates through the nozzles formed by the rotor. ঠিক আছে, এবং ভেলোসিটিরও খেয়াল করে দেখো, এখানে দেখেন দুইটা স্টেজে দেখানো হয়েছে। প্রথম স্টেজে তোমার হচ্ছে কি ইনিশিয়ালি হচ্ছে ভেলোসিটি বাড়বে, তারপর কমা শুরু করলো, কারণ কি এখানে ওয়াইড ছিল, তোমার হচ্ছে এখানে হচ্ছে গিয়ে এখানে তোমার হচ্ছে গিয়ে ন্যারো ডাউন করা হয়েছে উল্টাটা। এর ফলে কি হচ্ছে, আমাদের প্রথম দিকে হচ্ছে গিয়ে তোমাদের এই ভেলোসিটি থেকে আস্তে, সরি মানে ওয়াইড থেকে এখানে থেকে ভেলোসিটি করছে কি কমে শুরু করছে, এই বাড়া শুরু করেছে, তারপরে কি করছে আবার এইখানটা যখন বেরোচ্ছে তখন ফল করা শুরু করছে, আবার বাড়বে আবার কমবে। তো আর তো একটু ক্লিয়ার হবে পরের ছবিটা দেখলে, যে ইম্পালস টারবাইনের যে মেইন থিমটা এরকম চিন্তা করে দেখো, যে এখানে দেখো ব্লু একটা একটা মনে করো যে ওয়াটার একটা ফোর্স, একটা ওয়াটার বা স্টিম বের হচ্ছে, এবং এই যে যে রোটরটা আর কি যেটা মুভ করছে, যেটা তোমার সেটা খেয়াল করে দেখো এটা মুভিং রোটর, এবং এই নজল হচ্ছে ফিক্স দিক থেকে মনে করো যে পানি বের হচ্ছে, পানি প্রচন্ড বের হয়ে তোমার হচ্ছে এইটাকে ঘোরাচ্ছে। আর রোটেটিং নজলে খেয়াল করে দেখো, এখানে হচ্ছে গিয়ে এই পাইপের মধ্যে দিয়ে যখন পানি বের হচ্ছে, এই এই পাইপের যে ফোর্সটা এটাই তোমার হচ্ছে কাইনেটিক এনার্জি হিসেবে কাজ করছে নজলের ভিতরে, এবং তার ফলে এটা ঘুরছে পুরো জিনিসটা। আর এখানে খেয়াল করো, এখন আমরা যদি এইভাবে দেখি যে আমাদের হচ্ছে গিয়ে এখানে ফিক্স নজল থাকবে, অনেকগুলো অ্যারে অফ ফিক্স নজল, যেগুলো হচ্ছে তোমার হচ্ছে গিয়ে এখান থেকে স্টিমটাকে হচ্ছে গিয়ে হাইলি কনসেন্ট্রেট করে বের করবে, তখন হচ্ছে গিয়ে এবং সেটা হচ্ছে রোটরের উপরে গিয়ে পড়বে, রোটরটা ঘুরবে। আর এখানটা খেয়াল করো, এখানটা হচ্ছে এইটা মুভিং হবে এবং এটা ফিক্স থাকবে, রোটেটিংটা তোমার এই তোমার হচ্ছে গিয়ে রোটরটা এই পার্টটা ফিক্সড, আর হলো গিয়ে যেটা তোমার হচ্ছে গিয়ে প্রেসারটাকে ডিক্রিজ করবে সেটা মুভ করবে। তো এর ফলে হচ্ছে কি ডিক্রিজটা তো শার্প হবে না। তো এর ফলে আমরা যে ভেলোসিটিটা পাবো সেটা হচ্ছে গিয়ে আসলে ইম্পালস টারবাইন থেকে যে তার থেকে কম। এটাও প্রত্যেকটাই কিছু সুবিধা অসুবিধা আছে। তো এখন আমাদের এক্সামে আপাতত এভাবেই থাকবে যে হয়তো বা তোমার হচ্ছে গিয়ে ডিফারেন্স কি এবং হচ্ছে গিয়ে যেটার ওয়ার্কিং প্রিন্সিপাল। তো নেক্সট যাবে হচ্ছে গিয়ে আমাদের, মনে করো একটা স্টিম টারবাইন কিভাবে কাজ করে। স্টিম টারবাইনের একটা তুমি এখান থেকে ইউটিউব থেকে নেওয়া, তোমরা এটা হচ্ছে গিয়ে ওয়ার্কিং প্রিন্সিপালটা তোমাদের হচ্ছে গিয়ে রাথোরের যে মহেশ রাথোরের বইটা আছে সেখান থেকে দেখে নিতে পারবা। তো স্টিম টারবাইনটা আসলে তোমরা খেয়াল করে দেখো, এখানে যে পাইপ গুলো আছে এগুলো হচ্ছে গিয়ে আমাদের স্টিম জেনারেটিং ইউনিট থেকে আসছে, এসে সেগুলো হচ্ছে গিয়ে আমাদের এটা হচ্ছে মেইন টারবাইন। এই টারবাইনটা যখন ঘুরছে এর ফলে তোমার এখানে জেনারেটরের মধ্যে কানেক্টেড, এটা হচ্ছে জেনারেটর, এবং এই পুরোটার যে টারবাইনটার ভিতরে একটা তোমার হচ্ছে বিশাল একটা হচ্ছে একটা পার্ট আছে যেটা প্রত্যেকটা কানেক্টেড, এর ফলে এগুলো ঘুরলে ওইটাও ঘুরে এবং ফাইনালি গিয়ে এইটাও ঘুরে, এর ফলে আমাদের হচ্ছে ইলেকট্রিসিটি প্রডিউস হয়। এবং এখানে খেয়াল করে দেখো আসলে তিনটা পার্ট আছে, এটা একটা পার্ট, নর্মাল টার্মিনালে তিনটা পার্ট থাকে, যে তোমাদের যে পাওয়ার প্ল্যান্টের টারবাইন গুলো দুইটা পার্ট এবং হচ্ছে থার্ড পার্ট। তো এবং ম্যাক্সিমাম যে যতগুলো তোমার হচ্ছে গিয়ে তোমার যদি তুমি বলো যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলো, তোমার যে কোল বেস পাওয়ার প্ল্যান্ট বলো, সবগুলোতেই আসলে মেইনলি এই সিস্টেমটা থাকে। আর ডিফারেন্সটা কোথায় হয়, ডিফারেন্সটা হচ্ছে কি স্টিম টারবাইনের মধ্যে যে বয়লারটা আমাদের স্টিমটা জেনারেট করছি সেইটার জন্য যে আমরা হিটটা নিচ্ছি, সেই হিটটা কোথা থেকে কিভাবে নিচ্ছি, নিউক্লিয়ারে হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার থেকে হিট নিচ্ছি, তারপরে হচ্ছে কোল বেসে কোল পাওয়ার থেকে হিট নিচ্ছি, গ্যাস থেকে হচ্ছে গ্যাস পাওয়ার থেকে গ্যাস বার্ন করে হিট নিচ্ছি, সেটা নিয়ে আমরা আলটিমেটলি স্টিম জেনারেট করছি। তো এগুলোর কিছু লিমিটেশন আছে। লিমিটেশন কি জিনিস, প্রথম যে লিমিটেশনটা আসে সেটা হচ্ছে কি আমরা যে এই যে তোমার যে ব্লেড গুলো ইউজ করছি, টারবাইনের ব্লেড গুলো ইউজ করছি, সেগুলোরও তোমার হচ্ছে কি একটা টলারেন্স, একটা লিমিট আছে যে কত টেম্পারেচার পর্যন্ত নিতে পারবে। তো নর্মালি ওটা 600 টেম্পারেচার ডিগ্রি পর্যন্ত নিতে পারে। তো এর বেশি আমরা হচ্ছে গিয়ে নিতে পারি না, বিকজ এটা তোমার মেল্টিং পয়েন্টের দিকে চলে যায়, এবং সেগুলো তোমার হচ্ছে গিয়ে, তো এখন আমরা যে সুপার ক্রিটিক্যাল বলি বা এই যে পাওয়ার প্ল্যান্ট গুলা বলি, সেগুলো আসলে হচ্ছে গিয়ে হাই টেম্পারেচারে আমরা রান করতে পারি না। অনেকে বলে যে আমরা এটা খুব ভালো একটা ম্যাটেরিয়াল দিয়ে করছি, আসলে এই ম্যাটেরিয়াল গুলো এখনো তৈরি হয় নাই, বা তৈরি হলো সেগুলো হচ্ছে গিয়ে আমাদের কিছু সিক্রেট ল্যাবে আছে আর কি, বা আমরা বলতে পারি যে এটা এখন ডিসক্লোজ হয় নাই। তো এখন এটা একটা লিমিটেশন আছে আমাদের যে আমরা হাই টেম্পারেচার যেতে পারি না। তো যাই হোক, এখন আমাদের যে এই যে গ্যাসটা আসে আসলে সিস্টেমটা আসে, তো প্রথমে হচ্ছে গিয়ে এখানে সিস্টেমটা যখন বের হয় সেটা হচ্ছে গিয়ে তার সবচেয়ে হাইয়েস্ট টেম্পারেচারে থাকে, মনে করো 600 ডিগ্রি টেম্পারেচার থাকে, সেটা দিয়ে হচ্ছে এই পার্টটা ঘোরানো হয়।
সেখান থেকে নিয়ে তোমার হচ্ছে গিয়ে তারপরে যখন এটা কিছুটা এখানে মুভ করতে করতে তোমার হচ্ছে ঠান্ডা হয়ে যায়, তখন হচ্ছে গিয়ে সেকেন্ড পার্টে দেওয়া হয়। মানে এই এটা দেখো একটা পার্ট, ঠিক আছে, এখান থেকে গ্যাসটা নিয়ে এসে এখানে দেওয়া হয়, এবং এটা তোমার ডিভাইড হয়ে গিয়ে দুই পাশে চলে যায়, দুই পাশে চলে গিয়ে এইটার উপরে গিয়ে প্রেসার হয়। এবং খেয়াল করো তো এটা কিন্তু ছোট, আর এটা কিন্তু হচ্ছে এই যে তোমার এই টারবাইনের যে ব্লেড গুলো এগুলো কিন্তু বড়। কেন বড় কেন ছোট এটা আমরা এখন দেখবো, তাহলে তোমরা বুঝবা আশা করি। নেক্সট ইমেজে দেখো, এটা তোমার ক্রস সেকশনাল ভিউ যেটা, তো এরকম ভাবে থাকে। প্রথমে যে তোমার হচ্ছে গিয়ে হিটটা আসছে, বা তোমাদের যে এটা কি বলে ব্যাপারটা আসছে বা স্টিমটা আসছে, এটা হচ্ছে এখান থেকে ঘোরানো হচ্ছে। এবং খেয়াল করো ঢোকানো যেটা হচ্ছে এখান থেকে শুরু করে তোমার হচ্ছে গিয়ে আলটিমেটলি এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, তারপরে যে দিক দিয়ে বের হচ্ছে সেই জায়গাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, ওয়াইড হয়ে যাচ্ছে। সিমিলারলি খেয়াল করো, এটা হয়ে যাওয়ার পর টেম্পারেচার কমে গেল, কমে গিয়ে তোমার যখন এখানটায় পড়ছে এটা ডিভাইড হয়ে দুই দিকে চলে যাচ্ছে, অর্থাৎ এই জায়গা থেকে বের হচ্ছে, এই একটা ডান দিকে যাচ্ছে, এটা বাম দিকে যাচ্ছে স্টিম। তো সেই স্টিমটা যেটা যাচ্ছে, প্রথম দিকে এগুলো ব্লেড গুলো ছোট ছিল, তারপরে ব্লেড গুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে। তো এবং এগুলোকে এমন ভাবে কন্ট্রোল করা হয় যে এই যে স্টিমে যে প্রেসারটা হবে, এই প্রেসারটা তোমার হচ্ছে গিয়ে প্রতিটা ব্লেডের সেম ভেলোসিটি ক্রিয়েট করবে। সেটা কিভাবে করা হয় ওইটাই আমাদের আজকে আসলে এটা মেইন দেখানোর উদ্দেশ্য। যে তাহলে আমরা একটু দেখি ব্লেডের যে স্ট্রাকচারটা কিরকম। এটাকে যদি আরো জুম ইন করা হয় তাহলে দেখো এরকম করে দেখা যায়, ডান দিকে যে ইমেজটা সেখানে দেখা যায় যে আমরা হচ্ছে গিয়ে কোন ব্লেডটা দেখছি, আমরা এই যে এই পার্টটা ব্লেডটা দেখছি, অর্থাৎ এটা তো ছবিতে দেখিয়ে এখানে দেখাচ্ছি জুম ইন করে। তো এখানে খেয়াল করে দেখো, আমরা এই যে একটু আগে দেখিয়েছিলাম যে একটা হচ্ছে গিয়ে নজল থাকবে, আরটা হচ্ছে গিয়ে রোটেটিং পার্ট থাকবে, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে আমাদের কি ইম্পালস টারবাইন। তো এখানে কি হচ্ছে, যখন এখান দিয়ে যখন তোমার গ্যাসটা মুভ করছে, পরের ছবি তোমার একটু ক্লিয়ারলি আছে, হ্যাঁ এখানটায় খেয়াল করো। তো আমাদের যখন হচ্ছে গিয়ে টারবাইনে যখন তোমার স্টিমটা ঢুকছে, তো প্রথম দিকে হচ্ছে গিয়ে এখানে আসার ফলে তোমার কি করছে, তোমার হচ্ছে গিয়ে দাঁড়াও, ক্লিয়ার ছবি আছে, ঠিক আছে। তো এখন মনে করো যে এখানটা খেয়াল করো, এখানে ঢুকে তোমার হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে ভ্যালোসিটিটা তোমার হচ্ছে গিয়ে ডিক্রিজ করলো, করে যখন তোমার এখান থেকে বের হয়ে যাচ্ছে, তখন এইখানে হচ্ছে গিয়ে তোমার পুরো প্রেসার ক্রিয়েট করছে, প্রেসার ক্রিয়েট করে তোমার হচ্ছে হাই ভ্যালোসিটিতে বের হচ্ছে, বের হয়ে এটাকে হচ্ছে গিয়ে মুভ করাচ্ছে, মুভ করে যখন বের হচ্ছে আবার ডিক্রিজ করছে, আবার ইনক্রিজ করছে। তো এটা হচ্ছে গিয়ে তোমার এই নজলের যে সাইজটা সেটার উপর ডিপেন্ড করছে ভ্যালোসিটি কিভাবে আমরা ইনক্রিজ করছি এবং ডিক্রিজ করছি। কিন্তু দুইটা জিনিস এখানে কিন্তু ডিক্রিজ করছে, সেটা হচ্ছে গিয়ে টেম্পারেচার এবং হচ্ছে প্রেসার। তো কেন ডিক্রিজ করছে, কারণ হচ্ছে মেটাল, এটা তো মেটালিক, তো মেটালটা তোমার হচ্ছে গিয়ে তোমার হিটটাকে তোমার অ্যাবজর্ব করে নিচ্ছে, এর ফলে হচ্ছে গিয়ে টেম্পারেচার গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে, এবং প্রেসারও তোমার হচ্ছে ডিক্রিজ করছে। কারণ কি, নজলের তোমার যে আউটপুটটা ছিল তোমার মোটা, এর ফলে কি হচ্ছে ওয়াইড ছিল, এই কারণে তোমার হচ্ছে কি প্রেসারটা কন্টিনিউয়াসলি ডিক্রিজ করে থাকবে। তো যখন আমাদের যে প্রেসারটা ডিক্রিজ করে, তখন আসলে কি সমস্যা হয়, সমস্যা হলো কি আমরা যদি সে লতে যাই, অর্থাৎ তোমার মনে করো যে আমাদের যে পিভি ইকুয়াল টু আরটি আছে, সেখান থেকে জানতে পারি যে প্রেসার এবং ভলিউম হচ্ছে কি রেসিপ্রোকালে আছে। তার ফলে কি হচ্ছে, প্রেসার ডিক্রিজ করলে ভলিউমটা বেড়ে যাচ্ছে। তো আরেকটা, এবং এই ভলিউমটা বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে, তোমার হচ্ছে গিয়ে ফ্লো এরিয়া ইনক্রিজ করে যাচ্ছে। তো ফ্লো এরিয়া ইনক্রিজ করার কারণে কি হচ্ছে, তোমার যদি তুমি কনস্ট্যান্ট ভ্যালুসিটি রাখতে চাও, তখন তোমাকে এই ফ্লো এরিয়াটা বাড়িয়ে দিতে হবে। এই ফ্লো এরিয়াটা যদি বাড়িয়ে দিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে ভ্যালোসিটিটা তখন তোমার কনস্ট্যান্ট হয়ে যাবে। অর্থাৎ তোমার হচ্ছে গ্র্যাজুয়ালি এটাকে, যেহেতু তোমার গ্র্যাজুয়ালি এটা প্রেসার ডিক্রিজ করছে এবং ভলিউম বেড়ে যাচ্ছে আমাদের এই স্টিমের, সেই কারণে আমরা ভ্যালোসিটিকে কনস্ট্যান্ট রাখা দরকার, কারণ যে রোটরটা মুভমেন্ট হবে এই প্রত্যেকটা যেন সেম মুভমেন্টে যায়। এবং সেই কারণে আমরা করি কি, এটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করি, এবং এটা প্রচন্ড একটা একটা প্রিসাইজ ক্যালকুলেশন করে দেন এটা করা যায়, ব্লেডটা কতটুকু হবে, আমার স্টিমের তোমার হচ্ছে আমি কতটুকু স্টিম দিব, সে সবকিছু একটা ক্যালকুলেশন করা হয়। এবং এটার জন্য আসলে অনেক কন্ট্রোল ইউনিট থাকে, যে আমার স্টিমটা কতটুকু কতটুকু আসছে এবং সেটা আমি কতটুকু দিব, এটাকে বেশি দিব না কম দেবো, বিভিন্ন রকম বাল্ব টাল্ব ইউজ করে এটা তোমার হচ্ছে গিয়ে কন্ট্রোল করা হয়। তো এটা ছিল হচ্ছে কি আমাদের মেইন স্টিম টারবাইনের মানে যে ইস্যুটা। এখানে খেয়াল করে দেখো, এটাতে আসলে আমি যখন তোমাকে তিনটা পার্ট বলেছিলাম, এখানে আসলে পার্টটাই এরকম। প্রথম দিকে হচ্ছে গিয়ে হাই প্রেসার টারবাইন, মানে এখানে যে পার্টটা আছে এখানটাতে এত তোমার হচ্ছে গিয়ে হিট থাকে,
তোমার হচ্ছে গিয়ে সেটার কারণে তোমার হচ্ছে এখানে প্রেশার অনেক বেশি থাকে, এবং তোমার হচ্ছে এটা হচ্ছে ইনিশিয়ালি সে ঘোরায়, তারপর সেখান থেকে নিয়ে এবং যে গ্র্যাজুয়ালি কমতে থাকে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট প্রেশার টারবাইন। তারপরে সেখান থেকে আমরা যখন হিটটা নেই এখান থেকে বের হয়ে যায়, সেটার টেম্পারেচার অনেক কমে যায়। তো সেটাকে অনেক সময় এখানে প্রি হিটও করা হয়, যে এই যেহেতু আমরা এখানে পাঠানো হচ্ছে এটাকে আবার প্রি হিটিং ও করা হয়, প্রি হিটিং করে এখানে প্রি হিটিং ইউনিট অ্যাড্রেস থাকে সেটা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে লো প্রেশার টারবাইনে আবার পাঠানো হয়। তো মোটামুটি হচ্ছে কি এটা হচ্ছে বেসিক, এবং তোমাদের এক্সামে যদি হয় তাহলে তোমাদের এক্সামে মোটামুটি এরকম থাকবে যে হচ্ছে গিয়ে টারবাইন কত রকমের হয়, আর হচ্ছে গিয়ে একটা গ্যাস টারবাইনের ওয়ার্কিং প্রিন্সিপাল বলা আর কি। তো এটাই আর কি, এটা সংক্ষেপে এই চ্যাপ্টারেরটা এতটুকু। কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা স্যার, আগের তো একটা সময় তো দেখা যেত যে ট্রেন বা ওরা তো মানে মেইনলি ট্রেনই যতটুকু জানি যে স্টিম ইঞ্জিনের মাধ্যমে চলাচল করতো আর কি। লোকোমোটিভ ইঞ্জিন এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন এখন ওইটার কি কিন্তু মানে স্টিম টারবাইন তো এমনিতে আমি যতটুকু জানি যত ধরনের পাওয়ার প্ল্যান্ট আছে সবগুলোতে ইউজ করা হয়, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা হুম। কোল। তো এখন এইটার স্টিমের মোটর ইউজ করা হচ্ছে না, কিন্তু টারবাইন ঠিক ইউজ করা হচ্ছে জেনারেটরের ক্ষেত্রে। তাহলে মানে দুইটার কি কোন এটার কি কোনো কারণ আছে যে মোটর হিসাবে এটার ইউজটা কমে যাওয়ার? এটা কি সাইজে বড় দেখে নাকি? মানে তুমি যেটা কোশ্চেন করছো সেটা হচ্ছে গিয়ে যে যে দুইটা তো প্রায় সেম টেকনোলজি, যে ওটাও স্টিম ড্রিভেন এটাও স্টিম ড্রিভেন, কিন্তু হ্যাঁ, আলটিমেটলি লোকোমোটিভ থেকে তোমার আমরা সরে আসলাম কেন? রাইট রাইট, একটা ব্যবহার কমছে কিন্তু একটা ব্যবহারটা এখন আছে হ্যাঁ, কেন? এটা আরো বাড়ছে, এবং এটাই আমাদের হচ্ছে গিয়ে এই এই ব্যবহারটা এখনো রয়েই গেছে, তাই না? এক্সেপ্ট রিনিউয়েবল, আমরা যে এটা ফসিল বেস যেগুলো আছে সেখান থেকে আমরা বলতে পারি যে, বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে এগুলো রিনিউয়েবল, সেখানে আমাদের এখনো স্টিম টারবাইনটা কেন রয়ে গেল, তাই না? তো বা এর এর থেকে ভালো কোনো প্রসেস আসলো না কেন, এরকম কিছু একটা কি? হ্যাঁ স্যার। তো আসলে হয়েছে কি তোমার এই প্রথম যে তুমি যেটা বললা যে প্রথম যে স্টিম টারবাইন ছিল সেটা কিন্তু আসলে আমাদের যে ইঞ্জিনটা ছিল সেই ইঞ্জিনে কিছু লিমিটেশন ছিল। তো লিমিটেশন গুলোর মধ্যে অবশ্যই স্পিড একটা লিমিটেশন, তারপরে সেকেন্ড লিমিটেশন হলো সেফটি, থার্ড লিমিটেশন হলো গিয়ে তোমার হচ্ছে যে আমাদের সোর্স, আমাদের যে এনার্জি সোর্স যেটা, তো সেই এনার্জি সোর্সের ইফিসিয়েন্সি, এই সবগুলো চিন্তা করে তোমার হচ্ছে যেমন মনে করো আমাদের আমাদের যে এখন যে আমরা যে মোটর আমরা যে এখন যে ইউজ করি, আমরা কিন্তু এখন মাঝখানে যে বাংলাদেশে ইউজ হয় তোমার হচ্ছে গিয়ে ডিজেল ইঞ্জিন গুলো ইউজ হয় তোমার ট্রেন গুলোতে, ঠিক আছে? আর সেটাও কিন্তু রিপ্লেস হয়ে এখন চলে আসছে ইলেকট্রিক ইঞ্জিন, এই যে আমাদের যে ম্যাটেরিয়াল গুলো আছে, এবং যত তোমার স্পিড বাড়া যাবে তখন তত তোমার হচ্ছে গিয়ে এই জিনিসগুলো চলে আসে, কারণ সেখানে ফুয়েল ক্যাপাসিটি বলো বা এই জিনিসগুলো বলো এগুলো আসে না। তো আলটিমেটলি যে স্টিমের যে ব্যাপারটা ছিল সেখানে তোমার ইঞ্জিন গুলোর যে পারফরমেন্স বলো সেগুলো আসলে অত ভালো ছিল না। তোমার প্রথম যেমন মনে করো একটা পারফরমেন্স কি হতে পারে, তোমার হচ্ছে গিয়ে তোমরা যারা গাড়ি ইউজ করো তারা জানবা যে তোমার এক্সেলারেশন আর কি, এক্সেলারেশন স্পিডটা কত, যে তুমি 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার উঠতে যে স্পিডটা লাগবে, যে সময়টা লাগবে, সেটা তোমার হচ্ছে একটা ইঞ্জিনের কিন্তু একটা ইম্পর্টেন্ট ফিচার। দেখবা যে যত তোমার স্পোর্টস কার গুলো হয় বা এইগুলো হয়, এই এই জিনিসগুলোর কিন্তু তোমার এই এক্সেলারেশন স্পিড অনেক হাই। তো 0 থেকে দেখা গেল যে তোমার 100 কিলোমিটার পার আওয়ারে উঠতে তোমার হচ্ছে কারো 6 সেকেন্ড লাগে, কারো 7 সেকেন্ড লাগে। তো দেখবে যে তোমার হাইয়েস্ট স্পিড সবই তোমার মনে করো 250-র মতো আছে, 250 কিলোমিটার পার আওয়ার, কিন্তু ইঞ্জিন গুলো ডিফার করছে বা প্রাইস ভ্যারি করছে জাস্ট খালি এটার কারণে। এটা একটা পার্ট বললাম তোমাকে। তো এরকম এটা একটা ইঞ্জিনের ফিচার, তারপর হলো সেফটি একটা ফিচার। এই জিনিসগুলো চিন্তা করে আস্তে আস্তে তোমার হচ্ছে গিয়ে আসলে স্টিম ইঞ্জিনটা লোকোমোটিভে আর ইউজ হয় না। আর এবং তুমি মনে করো যে এখানটা তুমি দেখলা যে তোমার হচ্ছে সেটা যে তোমার আসলে লোকোমোটিভ পড়ানো হয় নাই তো তোমাদেরকে, যেন তোমার এই কোশ্চেনটা আসছে। তো এখানে অনেকগুলো লিমিটেশন ছিল, তার মধ্যে এটা ছিল একটা। আর সেকেন্ড হলো গিয়ে তোমার হচ্ছে গিয়ে ওইটাকে যখন স্টিমটা তৈরি করা, ইটস টু কস্টলি। প্রথম কথা হলো এটা, এবং তুমি মনে করো যে জাস্ট তুমি যে ওখানে যে ফার্নেসটা ইউজ করবা, সেই ফার্নেসটা তোমার হচ্ছে গিয়ে আসলে কত টেম্পারেচার পর্যন্ত যেতে পারবে, এবং এটা তো একটা মুভিং লোকোমোটিভ, একটা স্টিম ইঞ্জিন। তো সেখানে তুমি হচ্ছে গিয়ে হাইয়েস্ট টেম্পারেচার বা হাইয়েস্ট একটা একটা লিমিটেশন থাকবে, সেগুলোর স্পিড দেখা গেল যে তোমার 60 কিলোমিটার পার আওয়ারে বেশি উঠে না, সেগুলার যতটুকুর মধ্যে তুমি স্পেস পাচ্ছ বা সেগুলা পাচ্ছ সেটা দিয়ে আর কি। তো
এবং সেটা যখন তোমার যখন মনে করো যে সেটা কন্ট্রোল করাটা বেশ ডিফিকাল্ট। এই কারণে তোমার হচ্ছে কি আস্তে আস্তে সেটা স্টিম ইঞ্জিনটা চলে যায় আর কি। এটা আর এখানে হচ্ছে কি এটা এই যে তুমি দেখো এখানে যে ইঞ্জিন গুলো হচ্ছে, এটা কিন্তু টারবাইন আর ইঞ্জিন দুটো ডিফারেন্ট জিনিস। তো এই টারবাইনে তোমার যেটা হচ্ছে সেটা তোমার হচ্ছে গিয়ে তুমি অনেক বড় করতে পারছো, স্পেস দিতে পারছো, এবং যে তোমার এই যে স্টিম জেনারেটর ইউনিটটা পুরো আলাদা। সো একটা তুমি এটা একটা একটা তোমার মনে করো যে একটা ফ্লেক্সিবিলিটি আছে এই জায়গাটাতে। তো এই কারণে তোমারটা এখনো জনপ্রিয় রয়ে গিয়েছে। তো এখনো তোমার হচ্ছে কি এই যে গ্যাস টারবাইন এগুলো ইউজ হচ্ছে, বাট মনে করো যে ভবিষ্যতে হবে কিনা সেটা নিয়ে মানে অনেক চিন্তা আছে। এখন পর্যন্ত তোমরা হচ্ছে নিউক্লিয়ার এনার্জি চিন্তা করছো, তারপর রিনিউয়েবল আছে, রিনিউয়েবল এনার্জি নিয়ে চিন্তা করছো। তো এমন হয়তো বা কিছু একটা হবে যেটার মাধ্যমে আসলে এই সিস্টেম গুলা চেঞ্জ, একটা একটা যে তোমার রেভুলেশন আসবে। বাট সেটা কি, সেটা আমরা কিছুটা আইডিয়া করতে পারি, বাট সেটা পরে তোমাদের কোন একদিন এই মানে এনার্জি যে স্টোরিটা সেটা কোন একদিন হয়তো বা সেমিনারে বলবো আর কি, যে কিভাবে কোথায় যাচ্ছে, সেটা ট্রেন্ডটা ডিফারেন্ট। তো মেন ব্যাপারটা এটাই আর কি, যে আস্তে আস্তে কেন এটা হারিয়ে গেল। যেমন এখনো তোমার বলতেছে লিমিটেশন রয়ে গেছে টারবাইনের যে ব্লেডের লিমিটেশন, কারণ আমাদের থার্মোডাইনামিক্স একটা লতেই বলা আছে যে যত টেম্পারেচার হাই হবে তত বেশি আমার ইফিসিয়েন্সি বেড়ে যাবে। সো আমরা এখানে টেম্পারেচারটা হাই করতে পারছি না এই রোটর মুভমেন্টের ব্লেডের কারণে। সো এবং মনে করো এই যে আমাদের যে ফিউশন এনার্জি যেটা আমরা যেটা বলছি, এখন তো আমরা ফিউশনে আছি, তো ফিউশন এনার্জি যেটা হবে সেটা তো অন প্রসেসে আছে। ধারণা করা হচ্ছে ফিউশন এনার্জি হচ্ছে কি আমাদের নেক্সট ইম্পর্টেন্ট, কারণ তোমার হচ্ছে কি হিউজ টেম্পারেচার তৈরি হয়, হিউজ, এবং সেটাকে অনেক লিমিটেশনের মধ্যে একটা হচ্ছে গিয়ে যে এত বেশি তোমার মানে প্লাজমা ক্রিয়েট করে, প্লাজমা গুলোকে তোমার হচ্ছে গিয়ে কোথাও রাখা যাচ্ছে না। মানে যে তুমি যে এটা যে হিউজ টেম্পারেচার তৈরি করবা কোন একটা সাবস্টেন্সকে, সেটা তুমি কোথায় এটা তোমার এনক্লোজারে কোথায় রাখবা, সেই এনক্লোজারটা কেমন হবে। মনে করো তোমার 1000 ডিগ্রি 2000 ডিগ্রি টেম্পারেচার উঠে যাচ্ছে, সেটা তুমি কিভাবে তুমি আটকাও, সেটা তুমি পারছো না তুমি এটাকে কন্ট্রোল করতে। তো এটাকে ম্যাগনেটিক ফিল্ডের চেষ্টা করা হয়, বিভিন্ন রকমের আছে। তো এরকম তো রিসেন্ট একটা নিউজে আমরা দেখলাম যে হচ্ছে গিয়ে ফিউশন এনার্জি দিয়ে তোমার হচ্ছে গিয়ে প্যাটেন্ট করেছে তোমার ইউএস নেভি আর কি। তো তারা ফিউশন এনার্জি দিয়ে তোমার হচ্ছে গিয়ে ওটা কি বলে তোমার ওদের যে মানে আর কি ফ্লাইট ক্যারিয়ার যেটা আছে, মানে তোমার যে সেইগুলো চালায়, বড় বড় যুদ্ধ জাহাজ গুলো চালাবে এরকম আর কি। মানে ধারণা করা হচ্ছে এটা অলরেডি চলে আসছে, বাট তারা ডিসক্লোজ করছে না। তো ফিউশন খুবই ক্লিন এনার্জি আর কি, আমাদের নিউক্লিয়ারের মতো না, তো মানে ফিশনের মতো না। তো এগুলা চেঞ্জ হবে আর কি। যাই হোক, আমাদের মেইন টপিকে থাকি, আজকে অনেকগুলো বলতে হবে কথা তোমাদের। তো আপাতত এইটুকু তোমরা বুঝতে পারছো, যদি এক্সামে আসে তাহলে মোটামুটি পারবা নাকি মনে হচ্ছে। এই আচ্ছা, নেক্সট যেটা আমাদের আছে, এটা তোমাদের তোমাদের ওই দিন আমি এক্সাম নিতে গিয়েছিলাম, এক্সাম বলছি তোমাদের ক্লাস নিতে চাচ্ছিলাম, সেদিন একটা ঝামেলায় পড়ে গেছে একদম। তোমাদের কি এই যে তোমাদের হাফিজ যে হত্যাকাণ্ড, হাফিজ যে মারা গেল না, শুনেছো মনে হয় তোমরা, তাই না? তো ওই কমিটিতে আমাকে রেখেছে, এবং সেটা গত 3 দিন আমি হতেছে গিয়ে ইউনিভার্সিটিতে একে ওকে ইনভেস্টিগেশন করা, খুবই আনফরচুনেট। তোমরাও খুব মানে কি বলবো, এটা খুব কয়েকদিনের মধ্যে রিপোর্টটা দিব। তো আমার খুবই খারাপ লাগছে আর কি, যে ইউনিভার্সিটি এত বাজে অবস্থা। তোমরাও বি কেয়ার, টেক কেয়ার করবা নিজেদেরকে, খুব সাবধানে থাকবা। এবং ইউনিভার্সিটি আসলে ড্রাগের একটা সমস্যা তৈরি হয়েছে আর কি। তো সেগুলো থেকে কিভাবে বের করা যায় এটাতে আমরা খুব মানে কনসার্ন আর কি, যে কি করা যায় আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন, তো তখন আর কি ওই দিন ইমিডিয়েটলি আমাকে বের হয়ে যেতে হয়েছিল। আজকেও মিটিং আছে আমার 2:30টার সময় এই ঝামেলার কারণে। আচ্ছা, এরপরে হলো গিয়ে ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন, এটাই হচ্ছে গিয়ে মেইনলি হচ্ছে গিয়ে আমাদের যে মোটর ভেহিকেল গুলো রান করে সেটা আর কি। তো এখন এটা খুবই সিম্পল। প্রথম যে পার্টটা এখানে খেয়াল করে দেখো, এই লেকচারটা পুরোপুরি হচ্ছে গিয়ে মোটামুটি অনেকটা অংশই তোমার হচ্ছে গিয়ে ওর কাছ থেকে নেওয়া, সংক্ষেপে করা আর কি। আচ্ছা, প্রথমে যেটা হলো গিয়ে আমাদের এখানে হচ্ছে গিয়ে ইনিশিয়ালি হচ্ছে গিয়ে আমাদের যে ইঞ্জিনটা থাকবে সেটা হচ্ছে এখানটায়। তো ইঞ্জিনটার মধ্যে যে আমাদের যে পিস্টন গুলো থাকবে এগুলো হচ্ছে ভার্টিক্যাল ভাবে মুভ করবে,
এবং সেটা মেকানিক্যালি এমন ভাবে একটা তোমার এখানে যে তোমার কানেক্টেড থাকবে স্ট্যান্ড ক্র্যাঙ্কের উপরে, সেই ক্র্যাঙ্কটাকে যখন এটাকে মুভ করাবে তখন এটা হচ্ছে গিয়ে এই রোটেশনাল মুভমেন্টের দিকে যাবে। এটা যখন রোটেশনাল মুভমেন্টের দিকে যাবে তো তখন হচ্ছে গিয়ে তোমার এই পুরোটা হচ্ছে গিয়ে এই যে চাকার সাথে কানেক্টেড থাকবে এবং চাকাটাও তোমার হচ্ছে গিয়ে এখানে একটা স্যার গিয়ার থাকবে, স্ক্রিন সেটা দেখা ঘুরবে। যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না? না শেয়ারই দেনি নাকি? হ্যাঁ শেয়ার দেনি, সরি। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ জি স্যার। তো এটা হচ্ছে ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন বলছে। তো আমরা যেটা বলছি যে এটা মোটর ভেহিকেলের একদম হচ্ছে গিয়ে মানে মেইন পার্ট আর কি। আমাদের যে ইঞ্জিন গুলো বলি সেগুলো এখানে এখানে তুমি খেয়াল করে দেখো 4 স্ট্রোক একটা ইঞ্জিন আছে, যেখানে 4টা পিস্টন আছে এবং সেখানে এই জন্য 4 স্ট্রোক বলা হচ্ছে। এই পিস্টন গুলো তুমি ভার্টিক্যালি মুভমেন্ট করবে, এর ফলে হচ্ছে গিয়ে তোমার এখানে যে তোমার যে পার্টটা থাকবে সেটা হচ্ছে গিয়ে তোমার রোটেশনাল মুভমেন্টের দিকে যাবে। তো এবং সেই সেই পার্টটার সাথে আমার গিয়ার বক্সের মাধ্যমে আমাদের আলটিমেটলি হচ্ছে গিয়ে আমাদের চাকার সাথে বা আমাদের হুইলের সাথে কানেক্টেড থাকবে, যে হুইলটা হচ্ছে গিয়ে তখন এই বরাবর মুভমেন্ট করবে। তো এটা হচ্ছে গিয়ে মেইন ইস্যু, মেইন পার্ট। এবং তাহলে এখন সেই ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনটা কি আর কি, এখান থেকে আমরা দেখি সেভাবে কাজ করে কিভাবে। তো প্রথমে হলো গিয়ে কম্বাসশন ইঞ্জিনটা কি বলছে। কম্বাসশন ইঞ্জিন কাকে বলা হচ্ছে? প্রথমে হচ্ছে কেমিক্যাল এনার্জি ইন ফুয়েল কনভার্টেড টু থার্মাল এনার্জি বাই কম্বাসশন অর অক্সিডেশন। তো এটাকে বলা হচ্ছে কম্বাসশন ইঞ্জিন, যেখানে তোমার কেমিক্যাল এনার্জিটা তোমার হচ্ছে গিয়ে কনভার্ট হবে। আমরা যে আগে তো দেখে আসছিলাম সেখানে আসলে হচ্ছে কি আসলে পুরো কাইনেটিক এনার্জি কনভার্ট হচ্ছে তোমার হচ্ছে গিয়ে এই তোমার আর এখানে হচ্ছে আমাদের কি কনভার্ট হচ্ছে কেমিক্যাল এনার্জি, সেই কেমিক্যাল এনার্জি থেকে থার্মাল এনার্জি পাচ্ছি এবং সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে আলটিমেটলি পাবো হচ্ছে গিয়ে আমাদের এই মেকানিক্যাল এনার্জি। তাহলে এখানে কি হচ্ছে হিট ইঞ্জিন কনভার্টস কেমিক্যাল এনার্জি ইনটু মেকানিক্যাল এনার্জি। তারপরে যে হিটটা ক্রিয়েট হচ্ছে থার্মাল এনার্জি ক্রিয়েট হচ্ছে সেটাকে আমরা কি করছি মেকানিক্যাল এনার্জি কনভার্ট করছি কার মাধ্যমে? হিট ইঞ্জিনের মাধ্যমে। হিট ইঞ্জিনের কিছু থিওরি আমরা আগে পড়ে আসছি। আচ্ছা, আর এখানেও আমরা কিছু দেখব এবং তোমাদের কিছু কাজও দিব। তো তারপর হচ্ছে কি থার্মাল এনার্জি রেইজেস টেম্পারেচার এন্ড প্রেসার অফ গ্যাসেস উইদিন ইঞ্জিন এন্ড গ্যাস এক্সপ্যান্ডস এগেইনস্ট মেকানিক্যাল মেকানিজম অফ ইঞ্জিন। একই কথাটা আবার বলা হয়েছে আর কি। তো এখন কম্বাসশন ইঞ্জিন হচ্ছে কি তোমার দুই রকমের হয় কম্বাসশনটা। প্রথমটা হচ্ছে ইন্টারনাল আর হচ্ছে এক্সটার্নাল। তো ইন্টারনাল ইঞ্জিনে হচ্ছে কি ফুয়েল ইজ বার্ন উইদিন দা ইঞ্জিন প্রপার। তো যেমন মনে করো রকেট ইঞ্জিন, জেট ইঞ্জিন, ফায়ার আর্মস, এগুলোতে হচ্ছে গিয়ে আমরা বলি যে তোমার ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন। আর এক্সটার্নাল হচ্ছে গিয়ে তোমাদের বাইরে কম্বাসশনটা হচ্ছে, যেমন স্টিম ইঞ্জিনে হচ্ছে স্টার্লিং ইঞ্জিন, গ্যাস টারবাইন। এই গ্যাস টারবাইন যেটা তোমাদেরকে পড়ানো হয় না, এগুলো তো হচ্ছে আসলে এক্সটার্নাল টারবাইন ইঞ্জিন, এক্সটার্নাল তোমার কম্বাসশন ইঞ্জিন। আর এখানে আমরা পড়বো আজকে হচ্ছে গিয়ে ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন। সেখানে কি হচ্ছে আমাদের কম্বাসশনটা চেম্বারের ভিতরে হচ্ছে, ইঞ্জিনের ভেতরে। তো সেখানে কি তাহলে এখানে আরো কিছু ডেফিনেশন বলা আছে তোমাদের এক্সামের সুবিধার জন্য। দ্য ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন ইজ হিট ইঞ্জিন দ্যাট কনভার্টস হিট এনার্জি, যেটা কেমিক্যাল থেকে তৈরি হয়েছে, ইনটু মেকানিক্যাল এনার্জি। তারপরে কি দ্য ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন ইজ অ্যান ইঞ্জিন ইন হুইচ দ্য কম্বাসশন অফ ফুয়েল এন্ড অ্যান অক্সিডাইজার, এখানে ওই যে যেটাকে বার্ন করা হচ্ছে সেটার জন্য অক্সিডাইজ দিচ্ছে, সেটা নর্মালি হচ্ছে কি এয়ার, occurs inside a confined space called a combustion chamber. This exothermic reaction একদম মানে হচ্ছে কি হিট তোমার রিলিজ করে, তাই না? এক্সোথার্মিক reaction creates gases at high temperature and pressure which are permitted to expand inside that confined chamber. অর্থাৎ যখন তোমার হচ্ছে গিয়ে হিউজ টেম্পারেচার তৈরি হয় এবং সাথে প্রেসারও ইনক্রিজ করে। কারণ তোমার মনে করো পিভি ইকুয়াল টু আর টি, মনে আছে? সেখানে টি যদি বাড়ে তাহলে পিও বাড়ে, অর্থাৎ টেম্পারেচার বাড়ার সাথে সাথে তোমার হচ্ছে গিয়ে প্রেসারটাও ইনক্রিজ করে। এবং সেই প্রেসারটা ইনক্রিজের কারণে কি করে, সেখানে ভিতরে যে তোমার যে গ্যাসটা থাকে বা এনভায়রনমেন্টে যে তোমার হচ্ছে গিয়ে ম্যাটেরিয়ালটা থাকে সেটা হচ্ছে এক্সপ্যান্ড করে। এক্সপ্যান্ড করলে কি করবে, অবশ্যই তোমার হচ্ছে এখানে যদি আমরা একটা মুভিং পার্ট দিয়ে দিই, যেটাকে আমরা অনেক সময় বলি পিস্টন, সেই পিস্টনটা তোমার হচ্ছে মুভ করবে। তো এটাকে অনেক সময় থ্রাস্টও বলা হচ্ছে। থ্রাস্ট যখন প্রডিউস হবে, তো বাই এক্সপ্যান্ডিং গ্যাস ড্রাইভ দ্য ইঞ্জিন ক্রিয়েটস ইউজফুল ওয়ার্ক। তো আমাদের আগে ছবিতে দেখি, অর্থাৎ আমাদের যে এই যে পিস্টনটা মুভ করছে কি হবে, আমাদের হচ্ছে নিচে থ্রাস্ট তৈরি করছি আমরা কম্বাসশনের মাধ্যমে, এবং সেটা হচ্ছে গিয়ে এটার কারণে এটা উপরে মুভ করছে, আবার পরবর্তী মুহূর্তে আবার নিচে নেমে আসছে। সেটা কিভাবে নামছে উঠছে সেটা হচ্ছে গিয়ে আমাদের
ইঞ্জিনের ডিজাইনের উপর ডিপেন্ড করছে, এটা আমরা দেখবো এখন। তো এখন মনে করো যে এইখানে তোমার কি ছবিটা দেওয়া আছে, খেয়াল করে দেখো এখানটায়। তো ইঞ্জিনিয়ার টার্মিনোলজি কি ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে আমাদের সেই কম্বাসন চেম্বার। তো এটার ভেতরে হচ্ছে কি আমরা সেই হচ্ছে কি কম্বাসন করাবো, কেমিক্যাল রিঅ্যাকশন করাবো, যেটার মাধ্যমে হচ্ছে আমাদের হিট তৈরি হবে, এবং সেই হিটটাকে ইউজ করে আমরা হচ্ছে কি একটা হিট ইঞ্জিন, এটাই হচ্ছে হিট ইঞ্জিনের মতোই আমরা ইউজ করে সেখানে মেকানিক্যালি কনভার্ট করবো। সেটা কি করা হচ্ছে, আমরা যখন এটাকে বার্ন করছি তখন এখানে কি হচ্ছে, এক্সপ্যান্ড হচ্ছে। একটু আগে বললাম যে হচ্ছে কি আমরা যখন এই গ্যাসটা থাকবে, এখানে অক্সিজেন এয়ার দিব এবং হচ্ছে একটা কেমিক্যাল থাকবে, সেটার ফলে এখানে আমাদের কিছু একটা কেমিক্যাল রিঅ্যাকশন করব। অনেক সময় হচ্ছে কি এখানে যে স্পার্ক প্লাগ থাকে, যেটাতে এখানটা হচ্ছে কি আগুন ধরে দেওয়া হয়। আগুন ধরে দেওয়া হলে হবে কি, সেখানে হচ্ছে কি প্রচন্ড রকমের হিট তৈরি হবে, এটা বার্ন হয়ে হিট তৈরি করবে। তো হিট যখন তৈরি করবে এই জায়গাটার ভিতরে ইন্টারনাল প্রেসার তৈরি করবে, কারণ এটা ভালভ দিয়ে কানেক্টেড, ভালভের কারণে বের হতে পারবে না। তো যখন প্রেসার তৈরি করবে তখন হচ্ছে কি এটা বের হয়ে, এটা হচ্ছে কি এই বরাবর এক্সপ্যান্ড করবে, নিচ বরাবর এক্সপ্যান্ড করবে। তো নিচ বরাবর যখন এক্সপ্যান্ড করবে, এখানে খেয়াল করে দেখো যে ক্র্যাঙ্ক মেকানিজম আছে, এটা এমন ভাবে অ্যাটাচ করা আছে, এটা যখন নিচের দিকে নামবে, নিচের দিকে না নেমে আসলে ডান দিকে সরে যাবে। সরে গিয়ে এটা হচ্ছে এভাবে তোমার হচ্ছে গিয়ে ধরো অর্থাৎ সরে গিয়ে তোমার ডান দিকে সরে যায়, সরে গিয়ে এইভাবে রোটেট করে এই জায়গাটায় আসবে। তার ফলে কি হচ্ছে, এটা মুভ করছে নিচের দিকে, এই কিন্তু ক্র্যাঙ্কের সাথে কানেক্টেড থাকার কারণে ক্র্যাঙ্কটাকে কি করছে, এটাকে বাইপাস করে দিয়ে এটাকে ঘুরিয়ে নিয়ে আসছে। তো এর ফলে কি হচ্ছে, আলটিমেটলি এখানে যে ভার্টিক্যাল মুভমেন্ট তৈরি হচ্ছে সেটা কি নিচের দিকে নেমে আসছে, এই নেমে আসাটা আসলে একটা রোটেশন হয়ে যাচ্ছে, এবং আবার যখন উপরে উঠবে সে আর একটু রোটেশন হয়ে আসবে। এর ফলে হচ্ছে এখান থেকে যখন নেমে যখন উঠবে তখন 360 ডিগ্রি একটা রোটেশন হয়ে যাবে, এবং এই রোটেশনের কারণে কি হচ্ছে, এই ক্র্যাঙ্কটা হচ্ছে গিয়ে তোমার রোটেশন মুভমেন্টে থাকবে, এবং যেটা পরবর্তী সময় হুইলের সাথে কানেক্টেড হয়ে যাবে। তো এই মেকানিজমটা এখানে ইউজ করতে, এখানে কি আছে আমরা দেখি। এখানটা প্রথম হচ্ছে স্পার্ক প্লাগ আছে, এটা ভালভ আছে। স্পার্ক প্লাগটা কি বললাম, এটা আমার হচ্ছে বার্ন করে, তোমরা যারা গাড়ি টাড়ি চালাও বা বাইক চালাও তারা জানো এটা স্পার্ক প্লাগ থাকে। তারপরে হচ্ছে কি, তারপর এখানে ক্লিয়ারেন্স ভলিউম তোমার হচ্ছে গিয়ে এখানে ক্লিয়ার করে দিবে এই ভালভের মাধ্যমে। এখান থেকে এতটুকু ডিস্টেন্স থেকে বলা হচ্ছে স্ট্রোক। তারপরে হলো গিয়ে তোমার এখানে দুইটা পার্ট বলা হচ্ছে, এখানে খেয়াল করে দেখো টপ ডেড সেন্টার, এই যখন পিছনটা যখন এখানে থাকবে অর্থাৎ ভিতরে কিছু নাই, এটাকে ডেড সেন্টার বলা হচ্ছে, টপ ডেড সেন্টার, এবং নিচেরটাকে বলা হচ্ছে বটম ডেড সেন্টার। তো তারপরে হলো গিয়ে তোমার এখানে মুভমেন্টটা কেমন হবে, পিস্টন কি হবে, এই জিনিসগুলো আর কি। আর সিলিন্ড্রিক্যাল ওয়ালভ, এটা এটা হচ্ছে একদম বেসিক কনস্ট্রাকশন একটা তোমার হচ্ছে গিয়ে ইঞ্জিনের, এবং এটার উপর ডিপেন্ড করবে। এটা যদি তোমার একটা হয় তাহলে আমরা ওয়ান স্ট্রোক বলি, আমরা যে ওয়ান স্ট্রোক ইঞ্জিন, টু স্ট্রোক ইঞ্জিন, থ্রি স্ট্রোক ইঞ্জিন, ফোর স্ট্রোক ইঞ্জিন। তো আগে যেমন আমাদের এখানে আমরা আগে বলতাম যে সিএনজি বলতাম, আগের যে সিএনজি গুলো ছিল, আগে সিএনজি ছিল, আগে ছিল বেবি ট্যাক্সি বলতাম, তোমরা দেখছো কিনা জানি না, হলুদ রঙের ছিল, ওগুলো ছিল তোমার টু স্ট্রোক ইঞ্জিনের। তো ওগুলোতে প্রচুর পলিউশন হইতো। তো এখন সেটাকে রিপ্লেস করে এখন ফোর স্ট্রোক ইঞ্জিন আসছে। তো এখন মনে করো যে এটাও তোমরা দেখবা যে এখানে যেমন অনেক গাড়িগুলো পাওয়া যায় আমাদের বাজারে, যে মার্কেটে যে গাড়িগুলো আছে সবই ফোর স্ট্রোক ইঞ্জিন। তো যে টয়োটা বলে, এইগুলা বলে, যেগুলো আমাদের আমাদের ভেহিকল ইউজ করার জন্য। তারপরে হলো এর থেকেও বেশি আছে, এর থেকে কমও আছে, থ্রি স্ট্রোক ইঞ্জিনও আছে। যেমন ছোট ছোট গাড়ি দেখবা সেগুলো থ্রি স্ট্রোক ইঞ্জিনের গাড়ি। তো এই স্ট্রোক গুলোর উপরে আসলে ডিপেন্ড করে তোমার হচ্ছে গিয়ে অনেকে প্রাইস ইঞ্জিন গুলো ভ্যারি ট্যারি করে, এবং ইঞ্জিনের ক্যাপাসিটি সবগুলো, তুমি তিনটা থাকলে দেখা গেল তার থেকে চারটায় তোমার হচ্ছে গিয়ে আসলে এনার্জি ট্রান্সফার বেশি হচ্ছে। তো এরকম এটা সিনক্রোনাইজ মুভমেন্ট হয়, এরকম চারটা মনে করে বসিয়ে দিলাম প্যারালেলি, এবং চারটা সিনক্রোনাইজলি এটাকে ঘোরাবে, এবং সেটা একই সাথে হওয়া দরকার। যদি না হয় তাহলে ইঞ্জিনের সময় সমস্যা হবে, কাজ করবে না ঠিক মতো। তো যাই হোক, এখন আমরা একটু দেখি। তো এখানে এখানে অবশ্য একটু বলাও আছে যে তোমাদের এই জিনিসগুলোর ডেফিনেশন গুলো সেটা। তো যেমন এই যে বলছে টপ ডেড সেন্টার, বলছে সংখ্যায় টিডিসি বলা হয়, বিডিসি বলা হয় তোমার হচ্ছে বটম ডেড সেন্টারকে। তো এই ক্লিয়ারেন্স ভলিউম, ভিসি, এই জিনিসগুলো আছে আর কি। যাই হোক, তো আমাদের হচ্ছে কি অপারেশনটা জানতে হবে, যে ফোর স্ট্রোক ইঞ্জিনের অপারেশন, এটা মনে ইন্টারে কিছুটা তোমরা পড়েও আসছো। যাই হোক, অসুবিধা নেই। এখানে তোমাদের এক্সামের জন্য এইভাবে ইম্পর্টেন্ট যে আমাদের অপারেশনটা কেমন হবে। তো যদি এক্সামে আসে আর কি, তাহলে এরকম জিনিস আসবে। তো এখানে খেয়াল করে দেখো তোমার হচ্ছে কি ফার্স্ট স্ট্রোকে কি হচ্ছে, সেকেন্ড স্ট্রোকে কি হচ্ছে, থার্ড স্ট্রোক কি হচ্ছে, ফোর্থ স্ট্রোকে কি হচ্ছে। তো অবশ্যই তোমাদেরকে এক্সামে আসলে ছবিগুলো দিতে হবে, যদি এরকম এক্সপ্রেশন করতে হয় এই ছবিগুলো আঁকা প্র্যাকটিস করবা। তো প্রথমে কি হচ্ছে যে আমাদের ফার্স্ট কি হচ্ছে, ইনটেক ভালভ ওপেনস এন্ড এক্সস্ট ভালভ ক্লোজেস।
তো এখানে দুইটা ভালভ থাকে, একটা যে তোমার হচ্ছে গিয়ে দেখো এখানটায় তোমার হচ্ছে গিয়ে ইনপুটে ঢুকবে, আরটা হচ্ছে গিয়ে তোমার এক্সস্ট ভালভ থাকবে, সেটা তোমার ক্লোজ থাকবে, জাস্ট খালি ঢুকছে আর কি। তো তোমার কি করছে, কি ঢুকছে এখানটায়, আমাদের ফুয়েলটা ঢুকছে, আমরা ডিজেল বলি বা যাই বলি, পেট্রোল বলি, সেটা হচ্ছে গিয়ে এখানে ঢুকবে। ঢোকার পরে হচ্ছে গিয়ে আমাদেরকে একটা 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 টাইমিং করা থাকবে, এটা ঢোকার এই এই ফার্স্ট স্টেজে হচ্ছে গিয়ে ইনটেক আর ইন্ট্রোডাকশনে আমাদের ফার্স্ট হচ্ছে ফুয়েল ইনটেক হবে। তারপরে কি হচ্ছে, ফুয়েল ইনটেক তখন হচ্ছে পিস্টন ট্রাভেলস ফ্রম টিডিসি টু বিডিসি। তো হচ্ছে গিয়ে এই সময়টা মোটামুটি টিডিসি থেকে টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টারে এটা যাবে। সেটা কখন যাবে হচ্ছে, ভলিউম ইনক্রিজ ইন কম্বাসন চেম্বার এন্ড ক্রিয়েটস ভ্যাকুয়াম। তো এখন হলো গিয়ে এটা তোমার কিছুটা ইনক্রিজ করবে, এবং সেটা হচ্ছে কি একটা তোমার মনে করো যে এই সময়টায় আসলে তোমার এখানে যেটা বলা আছে, তো এখানে তোমার স্পার্ক করা হচ্ছে তো পরেরটায়, তো এখানে তোমার ইনক্রিজ করবে কিন্তু পুরোপুরি আসলে টিডিসি বিটিসি যাবে না আর কি। তারপরে দেখো এখানে ফ্রেশ চার্জ ইজ ড্রন ইনটু দ্য সিলিন্ডার ডিউ টু সাকশন। For SI engine, the charge is a mixture of fuel and air. For CI engine, charge is only air. এটা দরকার নাই, এটা ওর কাছে নেওয়া। আমাদের মেইনটা হলো যে এই জায়গাটাতে আমার হচ্ছে কি ইনটেক হচ্ছে। নেক্সট টাইমে কি হচ্ছে, পিস্টন রিচেস বিডিসি, আসলে নেক্সটটাতে যে কম্প্রেশন যেটাতে হচ্ছে সেখানটা সেকেন্ড স্ট্রোকে both intake and exhaust valve closes, এবং এই দুইটা ভাবে ক্লোজ হয়ে যাবে। নাও piston rises from BDC back to TDC, all valves closed. So compresses the charge, raising the temperature and pressure. This stroke requires work input from piston to charge. তো এখন মনে করো যে, এবং এই এই জায়গাটা তোমার হচ্ছে গিয়ে কম্প্রেশন হবে, অর্থাৎ এখান থেকে এখানে ফেরত চলে আসবে। তো তারপর কি নিয়ার এন্ড অফ কম্প্রেসর স্পার্ক প্লাগ ফায়ার, এবং যখন এটা শেষের দিকে চলে আসবে পিছনটা ঘুরে, তখনই হচ্ছে গিয়ে স্পার্ক প্লাগটাকে ফায়ার করা হবে। তো এই ফায়ারটা করা যখন হবে, তখন হচ্ছে গিয়ে তোমার ওয়ার্কিং ফোর্সটা তৈরি হবে, যেটা হচ্ছে গিয়ে পরেরটাতে এখানটায় যে এক্সপেনশন অফ পাওয়ার স্ট্রোক। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে তোমার যে আগেটাতে স্পার্ক করা হলো এবং এটাতে পাওয়ার স্ট্রোক তৈরি হলো, অর্থাৎ এটা যখন উপরে চলে আসছিল তখন স্পার্কটা কাজ করে এটার ফলে একটা মনে করো এখানে একটা এক্সপ্লোশন হয়, এক্সপ্লোশনটার কারণে এখানে এক্সপেনশন তৈরি হবে, তো আবার এটাকে মুভমেন্ট করবে। তো এটাই বলেছে এখান থেকে, চার্জেস কম্পোজিশন অফ গ্যাস মিক্সচার টু এক্সস্ট প্রোডাক্টস occurs due to exothermic blast and temperature and pressure increases. High pressure pushes piston away from TDC. এখান থেকে টপ ডেড সেন্টার থেকে একদম দ্রুত এটাকে সরিয়ে ফেলবে। ওয়ার্ক ইজ ডান অন দ্য পিস্টন অ্যাজ থার্মাল এনার্জি ইজ কনভার্টেড টু মেকানিক্যাল এনার্জি। এটার কারণে যে হিটটা তৈরি হবে এবং থার্মাল তৈরি হবে, সেটা তোমার হচ্ছে আলটিমেটলি মেকানিক্যালে কনভার্ট হবে এই সিস্টেমের মাধ্যমে। Piston moves from TDC to BDC, volume increases and pressure and temperature drops. এবং যখন হবে তখন প্রেসার এবং টেম্পারেচার দুইটাই হচ্ছে তোমার ড্রপ করবে। ফোর্সটা হচ্ছে এক্সস্ট ব্লো ডাউন, অর্থাৎ তোমার হচ্ছে কি এখান থেকে ধোঁয়াটাকে বা হচ্ছে কি তোমার এক্সস্টটাকে বের করে দেবে। লেট ইন পাওয়ার সাইকেল এক্সস্ট ভালভ ইজ ওপেন, এই যে এক্সস্ট ভালভটা ওপেন হয়ে যাবে, এবং পিস্টন মুভস ফ্রম বিডিসি টু টিডিসি ডিউ টু মোমেন্টাম গেইনড। এবং পিস্টনটা কিন্তু তোমার হচ্ছে কি বিডিসি থেকে টিডিসি চলে যাবে, এটা তো রোটেশনটা মোমেন্টামে চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। প্রেসার ডিফারেন্স পুশেস হট এক্সস্ট গ্যাস আউট অফ সিলিন্ডার, এবং এই মোমেন্টামের কারণে যে তোমার হচ্ছে পিছনে অটোমেটিক উপরে চলে আসছে, তখন এটাকে এবং ভালভও খোলা, তখন হচ্ছে গ্যাসটা বের হয়ে যাবে। এটা হচ্ছে একদম বেসিক আর কি তোমাদের, তো এখানটার মধ্যে। তো আর আর হলো যে আসলে এখানে কিছু তোমার ক্যালকুলেশন ছিল, আমরা যে সাইকেলটা দেখি যে এই সাইকেলটা আসলে কেমন হচ্ছে, তো সেটা এখানে তুমি খেয়াল করে দেখো যে এখানে পিভি ডায়াগ্রাম যেটা করা হচ্ছে ভলিউম ভার্সেস হচ্ছে প্রেসারে। তো আমরা যে প্রথমটা যে ফার্স্ট পার্টটা ছিলাম, যদি 1 নম্বর পার্টটা চিন্তা করি, যখন হচ্ছে গিয়ে আমাদের এখানটাতে কি হচ্ছে তোমাদের প্রথমে ডেড সেন্টারে ছিল এবং তখন হচ্ছে কি গ্যাস ইনটেক করা যে ইনটেক করেছে, তো সেখান থেকে আমাদের হচ্ছে কি আলটিমেটলি আমাদের এখান থেকে ভলিউমটা ডিক্রিজ করা শুরু করছে। কেন? তোমাদের 1 থেকে যখন 2 এ গিয়েছে তখন হচ্ছে কি কম্প্রেশন স্টেজে চলে গেছে, তো কম্প্রেশন হয়ে তোমাদের সেকেন্ড স্টেজে আসছে। সেকেন্ড স্টেজ থেকে কি হচ্ছে, আমাদের এখানে যে টিডিসি এবং বিডিসির মধ্যে ডিফারেন্সটা দেখো। প্রথমে যে 1 নম্বর স্টেজে ছিল, যখন গ্যাসটা চলে আসছে সেটা হচ্ছে 1 নম্বর পার্ট, তখন হচ্ছে কি যখন আমি গ্যাসটা ইনটেক করলাম বা ফুয়েলটা, তখন এটা এখানে চলে আসছে অটোমেটিক্যালি তোমার ভলিউমের প্রেসারে, অর্থাৎ হাই ভলিউম ছিল। তারপর এটাকে কি হচ্ছে, এটাকে আমার ওই যে ক্র্যাঙ্কের মুভমেন্টের মাধ্যমে এটাকে হচ্ছে কম্প্রেস করে তোমার হচ্ছে পার্ট টু চলে আসছে। এখানে যখন আসছে তখন হচ্ছে কি আমরা এটাকে স্পার্ক প্লাগ দিয়ে এটাকে ইগনাইট করলাম। ইগনাইট করলে হবে কি, তোমার হিউজ প্রেসার ক্রিয়েট করবে, কিন্তু তখন আমরা ধরে নিলাম ইনস্ট্যান্টেনিয়াস, যেহেতু সেখানে হচ্ছে কি আমাদের ভলিউমটা ইনক্রিজ করে নাই, জাস্ট খালি স্পার্কটা হয়েছে।
তো সেটাকে আমরা হচ্ছে 2 থেকে 3 এই ট্রানজিশন পিরিয়ডটাকে, খুবই শর্ট ট্রানজিশন পিরিয়ড, কিন্তু ধরলাম এটা এইভাবে হচ্ছে। এবং এটা আসলে প্র্যাকটিক্যালি এরকম হয় না, কিন্তু এটা আইডিয়াল কেসটা ধরে নিচ্ছি এই জায়গাটায়। তারপরে কি হবে, এবং পরবর্তী সময়ে যখন এটা এই যখন তোমার পর্যাপ্ত হিট তৈরি হয়ে যাবে আমরা ধরে নিচ্ছি, তখন সেখানে তোমার এক্সপেনশন শুরু হয়। তো এই যে তোমার 1 থেকে 2 এবং 3 এটা খুবই মানে কোইনসাইড, মানে তোমার হচ্ছে একই সাথে হয়ে যায় বলতে গেলে আর কি। তো এরপরে কি হবে, 3 পার্টটাই এসে তোমার হচ্ছে এক্সপেনশনটা ধরে নিয়েছি, তখন হচ্ছে এখানে এক্সপেনশন শুরু হচ্ছে, যেখানে স্পার্ক হয়েছে, এখানে তোমার হচ্ছে এক ধরনের এক্সপ্লোশন হয়েছে, এক্সপ্লোশনের কারণে হাই প্রেসার তৈরি হয়েছে, হাই টেম্পারেচার তৈরি হচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে পিস্টনের প্রেসার বেড়ে যায়, যার ফলে সেটা টিডিসি থেকে বিডিসির দিকে মুভ করা শুরু করে। তার ফলে কি বলছি আমরা, এটাকে ভলিউম বেড়ে যাচ্ছে আবার, অর্থাৎ এক্সপ্যানশন হচ্ছে। এবং পরবর্তী সময় যখন আবার এখানে আসছে, আমরা ধরে নিচ্ছি ইনস্ট্যান্টলি তোমার হচ্ছে গিয়ে আবার এটাকে ডিক্রিজ, এই পিস্টনটা মুভমেন্টের কারণে তোমার হচ্ছে গিয়ে ডিক্রিজ করবে, আবার আগের পজিশন চলে যাবে। তার আগ পর্যন্ত আমরা ধরে এই যে ইনস্ট্যান্টলি এই সময়টাতে আমার কোনো ধরনের ভলিউম চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র হচ্ছে গিয়ে হিটটা রিলিজ করছে। তো সাইকেলটা হচ্ছে এরকম আসলে। তো আমাদের এখানটায় হচ্ছে গিয়ে আলটিমেটলি এটাকে কি বলছি, এখানে ফিক্সড ভলিউমে আইসো তোমার হচ্ছে গিয়ে ক্রনিক, এই দুটো মেথড। আর এটা কি হচ্ছে তোমার, এটা আসলে টিএস ডায়াগ্রামে গেলে এটা পুরোপুরি তোমার হচ্ছে গিয়ে ক্লিয়ার হবে। আমাদের আপাতত হচ্ছে গিয়ে এই ডায়াগ্রামটা একটু এক্সামে দেখাতে হবে, এরকম করে আসছে, এবং আলটিমেটলি পিভি ডায়াগ্রামে যে রিয়েল সিস্টেমটা কিরকম হয় সেটা আর কি, যদি এক্সামে আসে তাহলে হবে দিবা আর কি। তো আমার যেটা প্ল্যান ছিল যে তোমাদের হচ্ছে কি আসলে তোমাদের এই যে এটা দেখাবো যে ডিজেল ইঞ্জিনে অটো সাইকেল কিভাবে কাজ করে, এবং হচ্ছে গিয়ে এবং তার ইফিসিয়েন্সি গুলো, অটো সাইকেল ডিজেল সাইকেল এগুলো, কিন্তু এটা আসলে আর মানে লিখে লিখে পড়াবো, কিন্তু এটা আর সময় পাচ্ছি না। তো আলটিমেটলি তোমাদেরটা এখানে চলে আসলো, যদি এক্সামে আসে অটো ইঞ্জিনও তোমার তোমার হচ্ছে গিয়ে ডিজেল ইঞ্জিনও দরকার নাই, তোমাদের হচ্ছে গিয়ে শুধুমাত্র হচ্ছে গিয়ে তোমাদের পেট্রোল ইঞ্জিন যেটা বা ফোর স্ট্রোক ইঞ্জিন প্রথমটা, সেটা কিভাবে কাজ করে সেটা একটা ওয়ার্কিং প্রিন্সিপাল দেখে তোমরা আপাতত শেষ করে দিবা আর কি, যদি এক্সামে আসে আর কি। ঠিক আছে। আর হচ্ছে গিয়ে একটা এই ডেফিনেট তোমার হচ্ছে গিয়ে ডিফারেন্সটা একটু পড়ে রেখো, যে তোমাদের পেট্রোল ইঞ্জিন আর হচ্ছে ডিজেল ইঞ্জিনের মধ্যে ডিফারেন্সটা কি, যদি কোনো শর্ট নোট হিসেবে বা একদম 2 মার্কস বা 3 মার্কস এরকম ছোট করে আসতে পারে। তো এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। তো এটুকু হচ্ছে কি আমাদের দুইটা পার্টের একদম শর্ট ভাবে যদি তোমরা দেখো, এখানে এইখান এই পর্যন্ত কোনো কারো কোশ্চেন আছে? নাই মনে হয়, কারণ খুবই বোরিং পড়া এবং খুবই বাজে হয়ে পড়াচ্ছি। প্রথমে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে কিছু করার নেই আমার এখানে। তো যাক, এখানে তোমাদের আর কোনো প্রশ্ন নাই মনে হয়, তাই না? এটার উপরে আমি কিন্তু জাপানে আলাদা করে কোর্স করেছিলাম, তোমার হচ্ছে গিয়ে হিট ইঞ্জিনের উপরে, তোমার এটার উপরে ইঞ্জিন ব্রেকিং থেকে শুরু করে প্রত্যেক জিনিস ভাবছিলাম তোমাদেরকে পড়াবো, তবে মানে আসলে হলো না আর কি। যাই হোক, ঠিক আছে। তো এরকম একটা এক্সামে তোমরা একটু প্রিপারেশন নাও। এই দুটো পার্ট আছে, আমি এখন আপাতত 5 মিনিট বা 10 মিনিটের ব্রেক, তারপরে তোমাদের হচ্ছে গিয়ে আমি একটু রেফ্রিজারেশন ইউনিটটা দেখাবো, যেটা তোমাদের হয়তো ফুল সেট আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? নাই মনে হয়, থাকার কথা না, কারণ প্রশ্ন করার মতো পড়ানো হয় না আমি জানি। আচ্ছা, তো এরপরে তোমার এখন এখন 12টা 12 বাজে, 12টা 20-এর দিকে আমরা শুরু করব হচ্ছে গিয়ে রেফ্রিজারেশন, ওটা থেকে হয়তো ফুল সেট আসবে। ঠিক আছে, যদি আসে আর কি। 12টা 20-এর দিকে আবার দেখা হবে। ওকে স্যার।
তোমরা আছো সবাই? মনে তো আছো নাকি? আচ্ছা, আহ, হলো স্লাইড দেখা যাচ্ছে না? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এটা মেইনলি ছিল তোমার হচ্ছে গিয়ে তোমাদের নোয়াজ স্যারের ক্লাস লেকচার। তো আমি আমার মতো করে আর বানাতে পারি নাই। আমার প্ল্যান ছিল যে এটা নিয়ে একটা ফুল একটা আলাদা 2 দিনের লেকচার নিব। কারণ আমার মেইন বলো যে স্পেশালাইজেশন বলো আমার রিসার্চ বলো, এটা হচ্ছে গিয়ে যে একটা পার্ট, যে মেকানিক্যাল একটা পার্ট আমি রিসার্চে ছিলাম, সেটা আসলে হচ্ছে গিয়ে রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, সেটার মধ্যে আর কি কুলিং, হিটিং ইফেক্ট সেগুলো তৈরি করা, ম্যাটেরিয়াল ইউজ করে কিভাবে করা যায়। তো এটার মধ্যে আসলে আমাদের যেটা প্ল্যান ছিল যে আমি এটা তোমাদেরকে 2টা ক্লাসে সুন্দর করে নিব। তো যাই হোক, এখন ওদিকে না করে এখন আমরা জাস্ট যেটা এক্সামে আসতে পারে বা সেগুলোর মধ্যে থাকতেছি। তো যদি কখনো এরপর যদি তোমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাসের এক্সামের আগে যদি গ্যাপ পাওয়া যায়, তখন আমরা একটা পুরো একটা রিভিউ ক্লাস নিব আর কি। আচ্ছা, তাহলে এখন যেটা হলো যে এই টপিকটা হলো যে রেফ্রিজারেশন। তো রেফ্রিজারেশন তাকে আসলে কি বলা আছে, হোয়াট ইজ রেফ্রিজারেশন? তো এটা দেখো অ্যান্সারে বলা আছে প্রথমেই রিমুভাল অফ হিট। আচ্ছা, বলার আগে একটা কথা বলে রাখি যে নওয়াজে এই লেকচারটা কিন্তু বেশ সুন্দর বানিয়েছে। আমি মানে অন্যগুলো সবগুলো আর কি হুবহু না নিলেও প্রথম দিকগুলো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, যে এক্সপ্লানেশন গুলো আর কি। তোমরা এটা ভালো করে দেখতে পারো। যাই হোক, তো আমরা কি বলছি যে রেফ্রিজারেশন কি রিমুভাল হিট। তোমাদেরকে একটু কয়দিন আগের ক্লাসগুলোতে মানে বেশ কিছুদিন আগে এরকম রেফ্রিজারেশনের সাইকেলটা দেখিয়েছিলাম মনে হয় একটু। তো কার্নো ইঞ্জিনের রিভার্স করলে আসলে আমরা রেফ্রিজারেশন ইফেক্টটা পাই। তো যাই হোক, এটাই বলছি আমরা কি রিমুভাল অফ হিট। তাহলে আবার অনেক সময় বলা হচ্ছে ফোর্সড হিট ট্রান্সফার। তো অর্থাৎ আমরা কি বলছি, নর্মালি তুমি চিন্তা করে দেখো যে আমাদের কি হয়, যে আমাদের নর্মাল ফিজিক্সের যে লটা সেটা কি করছি আমরা, আমাদের কি হয় যে যেটা দুটা বডি যদি থাকে, একটা টেম্পারেচার অনেক হাই আর টেম্পারেচার লো, আমরা বলি হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারের দিকে আমাদের হিট ট্রান্সফার হয়। তো এখন এখন আমরা এখানে কিন্তু উল্টো কাজটা করছি। এখানে খেয়াল করে দেখো যে আমাদের ডান পাশে যে ইমেজটা আছে, তো সেই ইমেজটা এখানে খেয়াল করে উপর দিকে হট বডি আছে এবং নিচে কোল্ড বডি আছে, অর্থাৎ এটা টেম্পারেচার অনেক হাই উপরেরটার এবং টেম্পারেচার কম। তো ন্যাচারাল প্রসেসে কি হচ্ছে, আমরা বলছি হিটার ট্রান্সফার হবে তোমার হাই টেম্পারেচার বডি থেকে লো টেম্পারেচার বডিতে, অর্থাৎ কোল্ড বডিতে। আর রেফ্রিজারেশনের ক্ষেত্রে আমরা উল্টা কাজটা করব, অর্থাৎ আমাদের কোল্ড বডি থেকে হট বডিতে হিট ট্রান্সফার হবে। তো যেটা হচ্ছে কি যে বলছে অ্যাকর্ডিং টু ল অফ থার্মোডাইনামিক্স রেফ্রিজারেশন ইজ ইম্পসিবল উইদাউট এনি ওয়ার্ক ইনপুট। অর্থাৎ আমরা যদি একটা ওয়ার্ক ইনপুট না করি তাহলে এই জিনিসটা পুরোপুরি একটা ইম্পসিবল টাস্ক, অর্থাৎ আমরা ন্যাচারের বিপক্ষে গিয়ে আমরা কাজ করছি। সো আমাকে এখানে অবশ্যই এক্সটার্নাল ওয়ার্ক করতে হবে। Sometimes heat is forced to move to the cold body at a faster rate than natural process, the heat pump. This is also a subject of refrigeration. আসলে এই কথাটা যে লেখছে যে হিট পাম্প এবং রেফ্রিজারেশন এই দুটোই আসলে হচ্ছে কি আসলে কোইনসাইড করে, আসলে একই টেকনিক, জাস্ট খালি রিভার্স ওয়েতে চলে। আচ্ছা, এখন হলো কি আমরা যদি চিন্তা করি হাউ ডাজ রেফ্রিজারেশন ওয়ার্ক, কিভাবে সেটা কাজ করে। তো সেটা করার জন্য কি হচ্ছে, আমাদের যে সিস্টেমটা কিভাবে তৈরি করে তার একটা প্রথম সিম্পল ফর্ম, একদম ভেরি সিম্পল ফর্ম। এখন থেকে বোঝার চেষ্টা করো, আমি এখান থেকে কোশ্চেন করবো, আগের ক্লাসগুলোর মতো না, এখানে কিছু কোশ্চেন আসবে, সো বি প্রিপেয়ার। তো প্রথমে দিকে চিন্তা করে দেখো যে আমাদের এখানে কি বলা আছে যে কোল্ড বডি একটা থাকবে, যে হট বডি এটা, এবং হচ্ছে কোল্ড বডি। তাহলে এখন আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে সামহাও এটাতে হিট ট্রান্সফার কিভাবে করবো এটা দেখছি। তো এটার ভিতরে কি থাকছে, এখানে হচ্ছে ভ্যাপার কন্ডেন্স এন্ড রিলিজ হিট টু দ্য হট বডি। অর্থাৎ আমরা কিন্তু উল্টা কাজটা করছি, যে আমরা কোল্ড বডি থেকে আমরা কি করছি, হিটটা নিব সামহাউ বা সাম মেকানিজমের মাধ্যমে নিয়ে সেটাকে এনে তারপর হচ্ছে গিয়ে হট বডিতে ছাড়বো। এখানে একটা কয়েলের মতো বলা হয়েছে, যে এটা হচ্ছে গিয়ে এখান থেকে তোমার হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স সাইড হচ্ছে কয়েলের মতো, যেরকম পেঁচানো 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 কিছু একটা হবে, এখানে পেঁচানো পেঁচানো কিছু একটা হবে, বা ক্যাপিলারি টাইপের কিছু একটা হবে। তো আমরা কি করব, এখানে একটা সিস্টেম থাকবে, যে সিস্টেমটার মাধ্যমে কি করব,
আমরা কোল্ড বডি থেকে হিটটা নিব, নিয়ে তারপরে সেটাকে নিয়ে এসে তারপরে হট বডিতে ছেড়ে দেব। তো ট্রান্সফার মিডিয়া হচ্ছে এইটা, এই কয়েলটা। তাহলে এইখানটাতে কি করছে, ফার্স্ট মেকানিজম হচ্ছে হিট নেওয়াটা, আমরা এখানে ইভ্যাপোরেশন করাবো। অর্থাৎ এখানে আমাদের একটা লিকুইড থাকবে, সেই লিকুইডটা ইভাপোরেট করবে। ইভাপোরেট করাটা কি জিনিস, সেটা হলো গিয়ে আমার এখান থেকে হিট দিয়ে একটা ল্যাটেন্ট হিট নেবে, ল্যাটেন্ট হিট নিয়ে সে হচ্ছে গিয়ে তার পরের ফেজে চলে যাবে, অর্থাৎ তোমার গ্যাসিয়াস ফেজে চলে যাবে। সেটাকে আমরা বলছি ইভ্যাপোরেশন হবে, লিকুইডটা হবে কি ভ্যাপার হয়ে যাবে। তো সেই যে ভ্যাপার হবে সেই প্রসেসটার জন্য যে হিটটা নিবে এবং সেটা হচ্ছে এইখান থেকে নিবে, এবং সেটা নিয়ে এসে তারপরে কি হবে, সেটা হচ্ছে কনডেনসেট হয়ে যাবে। অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে আমরা কনডেনসেশন বলি না, যে তোমার হচ্ছে গিয়ে সেটা আবার এটা ফেজ চেঞ্জ, সেটা হচ্ছে উল্টা ফেজ চেঞ্জ। সেটা কি ইভাপোরেশনের উল্টা কাজটা, সেটা হলো ভ্যাপার থেকে আবার লিকুইড হয়ে যাবে। তাহলে যখন সে লিকুইড হয়ে যাবে তখন ঠিক যেহেতু উল্টা কাজটাই হচ্ছে, একই ম্যাটেরিয়াল একই লিকুইড একই তোমার হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল, যেটাকে আমরা পরবর্তী বলবো রেফ্রিজারেন্ট বলবো। তো এই যে এই জিনিসটাকে আমাদের, তাহলে সে যেহেতু প্রথমবার হিট নিয়ে তোমার হচ্ছে গিয়ে ভ্যাপার হয়েছে, তাহলে সে হিট রিলিজ করে তোমার কনডেনসেশন হবে, এবং সেই হিট রিলিজটা তোমার হবে গিয়ে খুবই ফোর্সফুল হিট রিলিজ হবে করে হয়ে যাবে। তাহলে এখন এই যে কাজটা, এটা তো সহজে হওয়ার কথা না, তাহলে সেটা কিভাবে করা যায়, এটা নর্মাল প্রসেসে হবে না, তার জন্য কি করতে হবে সেটা আমরা দেখবো। আচ্ছা, এখানে দুটো টার্ম বলেছে, একটা হলো ইভ্যাপোরেটর আর একটা হলো কনডেন্সার। অর্থাৎ এই যে পার্টটা, এই যে কয়েলটার মধ্যে দেখছো, সেটাকে আমরা বলবো ইভ্যাপোরেটর, নামটা মুখস্থ করে ফেলো, ইভ্যাপোরেটর, যেটা ইভ্যাপোরেট হচ্ছে, আর হচ্ছে কনডেন্সার। এই নামগুলো আস্তে আস্তে তোমাদের মাথায় আসবে, তোমাদের সবারই বাসাতে ফ্রিজ আছে, রেফ্রিজারেটর আছে, কারো কারো বাসায় এয়ার কন্ডিশন আছে, প্রসেসটা একই। তাহলে ইভ্যাপোরেটর কাজ হলো গিয়ে তোমার হচ্ছে কোল্ড বডি থেকে হিটটা নেওয়া ইভাপোরেশনের মাধ্যমে, আর কনডেন্সারের মাধ্যমে সেটা হচ্ছে কি হিটটা রিলিজ করে দেয় কনডেনসেশন প্রসেসের মাধ্যমে। একদম বেসিক ফান্ডামেন্টাল কাজ এটা। তখন সেটা কিভাবে করব, সেই মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টটা কি হবে, এটাই আমরা এখন দেখব। তাহলে এখন যে ডিফিকাল্টিস সুন্দর করে বলেছে নওয়াজ, যে ফাইন্ডিং ওয়ার্কিং ফ্লুইডস। প্রথমটা হলো যে এইটাতে আমরা কি ধরেন, আমি কি পানি ইউজ করবো যে পানিটা ইভাপোরেট করবে না, কারণ নো ফ্লুইড ইভাপোরেট লো টেম্পারেচার। পানি ইভাপোরেট করবে তোমার 100 ডিগ্রি টেম্পারেচার, তোমার বয়লিং টেম্পারেচার যেতে হবে। তাহলে কোনো ফ্লুইডই কিন্তু এত লো টেম্পারেচারে নর্মালি ইভাপোরেট করে না। যেটা আমরা চাচ্ছি কি, যে মনে করো যত লো টেম্পারেচার, ইভাপোরেট টেম্পারেচার তো লো হবে, তত তোমার কুলিং টেম্পারেচার বেশি হবে। ফর এক্সাম্পল, মনে করো তুমি ডিপ ফ্রিজে একটা টেম্পারেচার থাকবে, আবার মনে করো তোমার হচ্ছে নর্মাল ফ্রিজে একটা থাকবে, যেখানে তুমি হচ্ছে ভেজিটেবল রাখবো, সেটা একটা আরেক ধরনের টেম্পারেচার থাকবে। তার মানে কি, যেমন ডিপ ফ্রিজে তোমার টেম্পারেচার অনেক লো করতে হবে, এত লো টেম্পারেচার ইভাপোরেশন কেমনে হবে, যেখানে আমরা পানিতে দেখি 100 ডিগ্রিতে হয়। তো সেটা আসলে হয় না, কোনো ফ্লুইডই করে না। তাহলে সেটার জন্য আমাদের হচ্ছে গিয়ে যে এটা একটা প্রবলেম, যে ডিফিকাল্টি, যে আমরা যেটা চাচ্ছি যে এই প্রসেসের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে ইভাপোরেটরের মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা হিটটাকে নিয়ে নিব এবং কনডেনসেশনের মাধ্যমে হিট রিলিজ করে দিব, ফোর্সফুলি হবে রিলিজ, এটা হিট ট্রান্সফার হবে, সেটা এই প্রসেসে করা সম্ভব। কিন্তু এখানে যে লিকুইডটা হবে, রেফ্রিজারেন্টটা হবে, সেটা হবে গিয়ে তোমার এমন হতে হবে যেটা লো টেম্পারেচারে ইভাপোরেট করে, বাট কোনো তোমার হচ্ছে কি ফ্লুইডই লো টেম্পারেচার ইভাপোরেট করে না। এটা ফার্স্ট ডিফিকাল্টিস। ঠিক আছে, তাই সলিউশন বলে দিছে প্রেসার। অর্থাৎ আমরা যদি প্রেসারটাকে তোমার হচ্ছে মেনটেন করতে পারি, যদি প্রেসারটাকে আমরা লো প্রেসারে নিয়ে যেতে পারি, একদম লো প্রেসারে ভ্যাকুয়ামে নিয়ে যেতে পারি, দেন তোমার হয়তো বা এটা সম্ভব হতে পারে। তখন হবে কি, তোমার যে বয়লিং পয়েন্টটা কমে যায়। এই যে আগে গ্রাফ গুলো চিন্তা করে দেখো, যে প্রেসার ভার্সেস হচ্ছে গিয়ে আমাদের যে এই যে একটা গ্রাফ ছিল, যে কখন টেম্পারেচার বাড়ালে কি হতো, কি কমলে কি হতো, স্যাচুরেশন টেম্পারেচার গ্রাফ গুলো, সেখানে তোমরা এই সলিউশন অ্যান্সারটা পাবা, যে আমরা যদি প্রেসারটাকে কমাই দেই, লো টেম্পারেচারে একটা ফেজ চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। তো অর্থাৎ প্রেসারটা নিয়ে আমাদের এখানে গেম প্লেটা করতে হবে। আচ্ছা, তাহলে কি হলো এখানটা, দ্য ইভাপোরেশন টেম্পারেচার ইজ এ ফাংশন অফ প্রেসার। অর্থাৎ প্রেসার বাড়ালে evaporative temperature বাড়ে, প্রেসার কমালে হয়। So it is very much possible to evaporate a fluid at lower temperature and the condense at higher temperature by creating low and high pressure side. অর্থাৎ আমরা যে কাজটা করব, যে এখানটা একটু দেখি, দাঁড়াও, এই জায়গাটা খেয়াল করো, আমরা হচ্ছে এই জায়গাটা, এই উপরের সাইডটা লো প্রেসার ক্রিয়েট করবো, নিচেটা হচ্ছে হাই প্রেসার ক্রিয়েট করবো, তাহলে হয়তো বা এটা পসিবল হইতে পারে। তো এটা নিয়ে হইতেছে গিয়ে তোমার ওয়ার্ল্ডে প্রচুর গবেষণা হয়, আমরা কি ধরনের রেফ্রিজারেন্ট ইউজ করব, কোনটা হইতেছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, কোনটাতে কি সুবিধা, এটা আমরা একটু লেকচারের শেষের দিকে দেখবো, যে কোন কোন ফিচার গুলো আমরা দেখবো। বাট এইটুকু ফিচার দেখলাম, যে আমরা হচ্ছে গিয়ে এমন একটা রেফ্রিজারেন্ট লাগবে বা এমন একটা ফ্লুইড লাগবে, যেটা হচ্ছে গিয়ে লো টেম্পারেচারে ইভাপোরেট হবে
মানে সরি হাই টেম্পারেচার ইভারেট হবে, উল্টা বলছি, লো টেম্পারেচার ইভারেট হবে এবং হাই টেম্পারেচারে কনডেনসেশন হবে, এবং সেটা প্রেসারের সাথে খুব মানে খুব ড্রাস্টিক্যালি চেঞ্জ হবে, এছাড়া আমরা এটা পারবো না। তাহলে এখন কি করছি আমরা এখানটায়, তাহলে সেটার জন্য আমরা দেখছি যে টেম্পারেচার ভার্সেস ভলিউম প্লট, যেটা যে একদম কমন প্লট ছিল, যে তোমার হচ্ছে গিয়ে যে টেম্পারেচার বাড়ে তাহলে এখানে একটা ফেজ চেঞ্জ হবে, তোমার হচ্ছে গিয়ে এটা 1 অ্যাটমসফেরিক প্রেসারে অবশ্যই, তাই না? এই গ্রাফটা হচ্ছে ওয়াট প্রেসারে, তোমার হচ্ছে এটা হচ্ছে 100 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রিতে, আইস থেকে ওয়াটারে হলো, নো ফেজ চেঞ্জ, ভলিউম তোমার হচ্ছে ফিক্সড আছে, ওয়াটার ভলিউম আর বাড়ে না, যত টেম্পারেচার বাড়াও একটা পর্যায়ে গিয়ে সেটা হচ্ছে গিয়ে বাড়া শুরু করে তোমার ভলিউমটা, এবং টেম্পারেচার অনেক বেশি বাড়তে থাকলে একটু বাড়তে থাকে। এটা হচ্ছে 100 ডিগ্রি টেম্পারেচার 1 অ্যাটমসফেরিক প্রেসারে। তখন আমরা কি করছি, আর অন্যগুলো যদি দেখি, দেখো যে প্রেসার যত কমানো হচ্ছে বাড়ানো হচ্ছে, তোমার হচ্ছে গিয়ে আলটিমেটলি কি হচ্ছে, তোমার হচ্ছে গিয়ে ইভাপোর টেম্পারেচারটা তোমার হচ্ছে গিয়ে মানে টেম্পারেচারটা ইভাপোর টেম্পারেচার রাইজ করছে। আগে ছিল ইভাপোরেশন হয়েছিল এই জায়গাটায় 1 অ্যাটমসফিয়ারে, এখন হচ্ছে ইভাপোরেশন হচ্ছে এই জায়গাটা, তো টেম্পারেচার হাই টেম্পারেচার ইভাপোরেট হচ্ছে, তাহলে এখন প্রেসার কমাইলে নিশ্চয়ই উল্টা কাজটা হবে। এটা হচ্ছে সেই স্যাচুরেশন গ্রাফ। যাই হোক, তাহলে এখন যেহেতু এটাকে বোঝাচ্ছে যে প্রেসার ভার্সেস টেম্পারেচারে, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে ইভাপোরেশন টেম্পারেচারটা হচ্ছে গিয়ে তোমার প্রেসারের একটা ফাংশন, অর্থাৎ প্রেসার যদি তুমি কমাইতে পারো তাহলে ইভাপোরেশন টেম্পারেচারটা এই টেম্পারেচারের ভ্যালুটা কমা শুরু করবে, এইদিকে চলে আসবে। আচ্ছা, এটা ছিল ওয়াটারের ক্ষেত্রে। তাহলে এখন এই যে সলিউশনে চলে আসছে যে আমরা উপরেরটা হচ্ছে গিয়ে লো প্রেসার সাইড বলবো, যেখানে আমি ইভাপোরেশন করব, আর হাই প্রেসারে আমাদের হচ্ছে গিয়ে সেখানে কনডেনসেশন হবে। এই গেমটা এখানে খেলা হবে, বা এটাই তোমার হচ্ছে গিয়ে মেইন টেকনিক। তাহলে সেটার জন্য কি করা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে একটু আগে দেখছো যে টারবাইন দিয়ে আমরা প্রেসার রিলিজ করতে পারি, যে এক ধরনের টারবাইন আমরা এখানে ইউজ করব, পরবর্তী দেখবো আসলে টারবাইন ইউজ করবো না, এখানে তোমার হচ্ছে এক্সপ্যানশন ভালভ ইউজ করে এটা করা হবে। এনিওয়ে, তো টারবাইনটা আসলে হচ্ছে প্রেসারটা রিলিজ করে, ঠিক আছে? তো তারপরে কি হচ্ছে আমাদের আর এই জায়গাটা আমরা ইউজ করব একটা কম্প্রেসর ইউজ করব, অর্থাৎ তুমি দেখো এই যে প্রেসারটা যে সুইং করাইতে হবে, যে কন্ডেনসেশনে কি বলে তোমার হচ্ছে গিয়ে কন্ডেন্সারে যাওয়ার আগে তোমার হচ্ছে গিয়ে কি হবে, সরি ইভাপোরেটরে যাওয়ার আগে আমার হচ্ছে গিয়ে প্রেসারটাকে কমায় ফেলতে হবে, আর কন্ডেন্সারে যাওয়ার আগে তোমার হচ্ছে প্রেসারটাকে বাড়ায় ফেলতে হবে। এইখানেই হচ্ছে গিয়ে তোমার মেকানিক্যাল পার্টটা আসে, যে আমরা এটা কাজটা কিভাবে করব। তাহলে ফার্স্ট পার্টটা হলো টারবাইন দিয়ে আমরা হচ্ছে প্রেসার কমাবো, আর এখান দিয়ে হচ্ছে গিয়ে কি দিয়ে কমাবো, বাড়াবো হচ্ছে গিয়ে কম্প্রেসর দিয়ে, আমরা এটাকে কম্প্রেস করব। তো এখন তাহলে সেটা এখানে বলা হচ্ছে, এবং তারপরে খেয়াল করে এখানে কি বলা হচ্ছে, লিকুইড ইভাপোরেটস এট লো প্রেসার এন্ড এক্সট্রাক্ট হিট ফ্রম দা কোল্ড বডি, যেটা বলছিলাম সেটাই, ভেপার কন্ডেন্স এট হাই প্রেসার এন্ড রিলিজ হিট টু দা হট বডি। আচ্ছা, ঠিক আছে, মানলাম। তাহলে এখন আলটিমেটলি এটা হচ্ছে আমাদের রেফ্রিজারেশনের সাইকেল। সেটা কি আমাদের হচ্ছে গিয়ে প্রথমে আমাদের যে লিকুইডটা থাকবে, আমরা যদি এখানে শুরু করি লো প্রেসার সাইডে, সেটা কি হবে, লিকুইডটা এখানে ইভাপোরেটরে ঢুকবে, ঢুকে হচ্ছে গিয়ে যেহেতু লো প্রেসার এই কারণে হচ্ছে কম টেম্পারেচারেই ইভাপোরেট হবে, হয়ে তারপরে হচ্ছে গিয়ে আমাদের ইভাপোরেট মানে কি ভ্যাপার হয়ে গেল, ভ্যাপারটা হয়ে গেল, এখন এটাকে আমার করতে কনডেনসেশনে নিতে হবে, নেওয়ার আগে আমাকে এটা হাই প্রেসার বানাতে হবে। এর জন্য আমরা এখানে ইউজ করবো একটা কম্প্রেসর ইউজ করব। এই কম্প্রেসরটা কি করবে, কম্প্রেস করে তোমার কন্ডেন্সারে পাঠাবে, পাঠানোর পরে কন্ডেন্সারটা সেটা কি করবে, এটাকে যখন টারবাইনের মাধ্যমে এটাকে আমরা হইতেছে টারবাইন বা অন্য একটা এক্সপেনশন ভালভের মাধ্যমে আমরা এটাকে লো প্রেসারে সাইডে নিয়ে যাব, করে আবার এইভাবে পাঠাবো। এটাই হচ্ছে আমাদের সেই রেফ্রিজারেশন সাইকেলের মেকানিক্যাল পার্ট। তো কিভাবে করা হচ্ছে, তো এখানে এবং আলটিমেটলি এখন আমরা একটু থার্মোডাইনামিক্যাল পার্টটা দেখি। সেটা হলো এই জায়গাটা কি হচ্ছে, লিকুইড যখন যাচ্ছে এখানে যে সে তোমার হচ্ছে গিয়ে তোমার যে হিটটা যে তোমাকে এখানে অ্যাড করতেছে এই জায়গাটায় সিস্টেমের মধ্যে বা লিকুইডে, আমরা এখানে চিন্তা করব লিকুইডের থার্মোডাইনামিক যে চেঞ্জটা কি হচ্ছে, এখানে এখানে তোমার এই লিকুইডটা কি করছে, এই তোমার কোল্ড সাইড থেকে হিটটা নিচ্ছে, তাহলে আমরা বলতে হিট এডিশন, এবং সেটা হলো গিয়ে তোমার কি আইসোবারিক, কারণ ইভাপোরেটরের মধ্যে প্রেসারটা আমার ফিক্স থাকবে, এটাকে বলছে আইসোবারিক হিট এডিশন। তারপরটা কি যখন কম্প্রেসরে যাচ্ছে সেখানে হচ্ছে কি আমরা কম্প্রেস করছি, সেটা আইসেন্ট্রপিক, এখানে কোনো ধরনের মানে এন্ট্রপি ফিক্স, এখানে কোনো ধরনের টেম্পারেচার ভেরিয়েশন হচ্ছে না, বা এডিয়াবেটিক একটা পার্ট আর কি, এখানে কোনো ধরনের টেম্পারেচার আইসেন্ট্রপিক কম্প্রেশন হচ্ছে। তারপর সেটা নিয়ে আবার হচ্ছে গিয়ে কন্ডেন্সারে গিয়ে আমরা বলছি গিয়ে সেটা হচ্ছে কন্ডেনসেশন হচ্ছে মানে হিট রিজেক্ট করছে, এটাও আইসোবারিক, এখানে আমরা বলবো ধরে যে কনস্ট্যান্ট প্রেসারে হচ্ছে, এবং পরবর্তী টারবাইনও কি করছে, এক্সপেনশন করছে, এটাও আইসেন্ট্রপিক হইতে হবে, অর্থাৎ এটার উল্টাটা এটা এক্সপেনশনটা, এটা আর আইসোবারিকের এটা উল্টাটা এডিশন উল্টাটা হিট রিজেকশন, কিন্তু প্রসেসটা সেম হবে।
এটা আমাদের হচ্ছে গিয়ে রেফ্রিজারেশনের সাইকেল। তাহলে এখন আমাদের সাইকেলে যদি আসি তাহলে একটু খেয়াল করো এখানটায়, এটা হচ্ছে আমাদের সেই টিএস ডায়াগ্রাম, আমাদের মনে আছে কিনা জানি না, টিএস ডায়াগ্রাম। টি কি আর এস কি কে বলতে পারবা? এসটা কি এখানে কার মনে আছে? এন্ট্রপি। এন্ট্রপি। তাহলে আমরা এটা হচ্ছে গিয়ে এন্ট্রপি ভার্সেস টেম্পারেচার গ্রাফে যায়, এটা বুঝতে সুবিধা হয়। টিভি তো আঁকা যায়, বাট এখানে তোমাদের তোমাদের এটা বুঝতে একটু সুবিধা হয়। কারণ কি কে বলতে পারবা টিএস ডায়াগ্রামে আঁকার সুবিধাটা কি? এনিবডি? স্যার ফেস চেঞ্জ বোঝা যায়। না, আবার বলো, আমি ক্লাসে পড়িয়েছি এটা, অনেকদিন হয়ে গেছে জন্য ভুলে গেছে মনে হয়। এই যে টি এবং এস, এটা থার্মোডাইনামিকের কোন কোয়ান্টিটির মধ্যে পড়ে মনে আছে তোমাদের? যেমন পি ডেল ভি একটা ছিল, তাই না? আমরা বলি যে তোমার ওয়ার্কের পরিমাণটা বলছি পি ডেল ভি, ঠিক আছে? এই লাস্ট ক্লাসে বা তার আগে ক্লাসে পড়িয়েছিলাম। পি ডেল এস এটা কি, এটা কি ছিল ভুলে গেছো? যাই হোক, এটা একটু মনে করা নিও। এটাতে বলা আছে যে এখান থেকে আমাদের হচ্ছে গিয়ে এনথালপি, এগুলা হচ্ছে গিয়ে ইন্টারনাল এনার্জি, যেটা এগুলো আমরা বের করতে পারি টিএস ডায়াগ্রাম থেকে ইজিলি। তারপরে আমরা এখানে এনথালপি ডায়াগ্রামও যাবো, দেখবো একটু পরে, এক একটা ডায়াগ্রামে এক এক রকম সুবিধা আছে। আচ্ছা, মানে হিট এডিশন কি হচ্ছে না হচ্ছে, এটা আমাদের জন্য টিএস ডায়াগ্রামের সুবিধা, এই কারণে টিএস আঁকি এটা। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো আমাদের ফার্স্ট পার্টটা কি ছিল। ফার্স্ট পার্টটা এই যে আগের ছবিটা খেয়াল করো, এখানে ফার্স্টে ছিল আমরা ধরে নিয়েছি 1 থেকে 2 ওয়ার্ক ইনপুট ইন কম্প্রেসর। আমাদের এটা শুরু করেছে এই কম্প্রেসর পার্ট থেকে, যে আমরা মানে এটা তুমি যেখান থেকে শুরু করতে পারো, এক্সপ্লেনেশনের সুবিধার জন্য আমরা এটাকে বলছি 1 নাম্বার পয়েন্ট, যে লিকুইডটা কম্প্রেস হচ্ছে এই জায়গাটায়, ওয়ার্ক ইনপুট ইন কম্প্রেসর। ঠিক আছে, এটা ছিল কি আইসেন্ট্রপিক প্রসেস। আইসেন্ট্রপিক প্রসেস মানে এন্ট্রপি ফিক্সড 1 থেকে 2, এই যে এন্ট্রপি বাড়ছে না, সেখানে কিন্তু টেম্পারেচার বাড়ছে, তাহলে 1 থেকে 2 যাচ্ছি আমরা। ঠিক আছে, প্রেসার বাড়লে কি টেম্পারেচার বাড়ে, তাই না? জানো এটা, প্রেসার বাড়লে টেম্পারেচার বাড়ে। জায়েদ আছো? জায়েদ আরজু? জায়েদ আরজু আছো না? মাইক্রোফোন অফ করে জাস্ট ঢুকে বসে আছো? আচ্ছা, তারপর আবির খান আছো? আবির খান, ধ্রুব? নাই। সাদমিন সুলতানা আছো? সাদমিন সুলতানা? নাই, মেসেজ দিচ্ছে খালি, কে কে জানি। মাইক্রোফোন অফ সাদমিন সুলতানা। আচ্ছা ঠিক আছে, তারপরে তাকে জিজ্ঞেস করব, কে বলতে পারবা? এখানে আমি তো বলছি কম্প্রেস করছি, কম্প্রেস করার কারণে টেম্পারেচার বাড়ছে কেন, এটা কি ধরনের কথা? এটা ইকুয়েশন দিয়ে সহজেই বলা যায়, কে বলতে পারবা? যাই হোক, এটা খুবই সিম্পল, পিভি ইকুয়াল টু আরটি সেখান থেকে চলে আসে। যাই হোক, তাহলে এখন এখানে আমাদের এবং টেম্পারেচার তো বের হচ্ছে না, এটা হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস, অনেকটা এডিয়াব্যাটিক, রিভার্স এডিয়াব্যাটিক প্রসেসের মধ্যে। তাহলে হচ্ছে কি এখানে অবশ্যই টেম্পারেচার কনফাইন্ড অবস্থায় আছে, এবং সেই কারণে ভিতরে যদি প্রেসার দিচ্ছি, তোমার হচ্ছে গিয়ে এটা মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে বলা যায়, আসলে যখন প্রেসার দিচ্ছ তখন তোমার হচ্ছে গিয়ে ফ্রিকশনাল ফোর্স বেড়ে যায়, এটা আলটিমেটলি টেম্পারেচারে কনভার্ট হয়, হিটে কনভার্ট হয়, মানে মলিকুলার গুলোর মধ্যে। যাই হোক, এখন যেটা হলো যে তোমার এখানে আমরা বলছি যে এখানে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, সো পিভি ইকুয়াল টু আরটি থেকে সহজে বোঝা যায় যে পি প্রপোর্শনাল টু টি। আচ্ছা, তো প্রপোর্শনাল টু টি, আচ্ছা সেখান থেকে বলা যায়, কারণ সেটা বেড়ে যায়। এবং এই যে গ্রাফটা আছে এখানে, এটা কি ছিল? এটা ছিল আমাদের স্যাচুরেশনের গ্রাফটা, সেই বাউন্ডারিটা মনে আছে? যে এই যে ছবিটা একটু আগে দেখেছিলাম, তোমাদের মনে আছে থাকার কথা, কয়েকবার বলেছি যে এই ছবিটা, যে এই পয়েন্টটা কি, এই জায়গাটা হচ্ছে গিয়ে লিকুইড, তোমার হচ্ছে স্যাচুরেটেড লিকুইড পয়েন্ট এগুলো সব, আর এগুলো হচ্ছে স্যাচুরেটেড ভ্যাপার, এরকম। এই পয়েন্টটা হচ্ছে যে আমাদের এই দুইটা পয়েন্ট আমি ক্রিটিক্যাল পয়েন্ট বলছি, এই জায়গাটা সবই গ্যাস ভ্যাপার সবই হচ্ছে কি স্যাচুরেটেড অবস্থা থাকে,
এটা আর কি। তো এই গ্রাফটা আমরা এখানে রাখছি এই টাইপেরটা। তো টিএস ডায়াগ্রামে আমাদের হচ্ছে গিয়ে এটা অনেকটা এরকম অনেকটা স্ট্রেট, ওটা আমাদের বাঁকা ছিল, এটা হচ্ছে স্ট্রেট। যাক এনিওয়ে, তো এখন এটা যদি আমার স্যাচুরেটেড লিকুইড হয় এবং এটা হচ্ছে স্যাচুরেটেড ভ্যাপার, এই রিজিয়নটা অর্থাৎ এই দাগের যে এই পাশটা আছে সবই হচ্ছে গিয়ে স্যাচুরেটেড ভ্যাপার, ভ্যাপার রিজিয়ন, এগুলো সব এগুলো হচ্ছে লিকুইড রিজিয়ন, আর মাঝখানে হচ্ছে গিয়ে দুইটাই থাকতে পারে। আচ্ছা এখন আমরা যেটা বলছি এই জায়গাটায় সেটা কি হচ্ছে, এখানটা যেমন হচ্ছে গিয়ে কি আছে এখানটায় আমরা 1 থেকে শুরু করছি, কম্প্রেশন শুরু হয়েছে, দ্যাট মিন্স 1 to 2 হচ্ছে গিয়ে আমাদের আইসেন্ট্রপিক প্রসেস, এন্ট্রপি ফিক্সড 1 থেকে 2 তে গেল। তারপরে আমরা কি করছি, এটা যখন চলে গেল সেটাকে আমরা হচ্ছে গিয়ে এরপরে কন্ডেন্সারে নিয়ে গেলাম, সেখানে কন্ডেনসেশনে কি হবে আমাদের হচ্ছে গিয়ে হিট রিলিজ হবে। আমরা হিট রিলিজ করছি অর্থাৎ সেটা আইসেন্ট্রপিক প্রসেসে নাই, সেটাকে আমরা ধরে নিচ্ছি আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস হচ্ছে প্রেসারটাকে ফিক্স ধরে নিচ্ছি। তো ঠিক ধরে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে আলটিমেটলি ফেজ চেঞ্জ হচ্ছে, হিট রিলিজ হচ্ছে। তো হিট রিলিজ হওয়ার কারণে টেম্পারেচার কমছে, তো কমতে কমতে তোমার হচ্ছে গিয়ে এইখানটা আসবে, আসার পরে সে হচ্ছে গিয়ে লিকুইড রিজনে ঢুকবে, লিকুইড রিজনে ঢুকলে তোমার হচ্ছে গিয়ে আসলে তোমার এন্ট্রপি তোমার কমা শুরু করবে, টেম্পারেচারটা তোমার ফিক্স থাকবে, তোমার হচ্ছে কমে তারপরে কনডেনসেশন যখন হয়ে যাবে, যখন কনডেনসেশন হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আস্তে আস্তে তোমার হচ্ছে গিয়ে 3 নাম্বার পয়েন্টে চলে আসবে। তো 3 নাম্বার পয়েন্টটাতে কি হবে, এখানটা আমরা হচ্ছে গিয়ে টারবাইন চালু করে দিব বা এক্সপ্যানশন শুরু করে দিব। যখন এক্সপ্যানশন হবে তখন হচ্ছে টেম্পারেচার আবার ফল হবে, একদম সুন্দর ড্রাস্টিক্যালি ফল, শার্প ফল হবে। তো সব শার্প ফল হবে কেন, তার কারণ হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ভলিউম ডিক্রিজ করবে আসলে তোমাদের এখানটা এক্সপেনশনের মাধ্যমে, ভলিউম ডিক্রিজের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে এটাকে তোমার হচ্ছে গিয়ে প্রেসারটা কমায় দিব। তাহলে এখন কি হলো, এটা করে তারপরে হচ্ছে আলটিমেটলি কি হচ্ছে এইখানটাতে পরে 4 থেকে তোমার একে কি আসছে, আমরা আবার ইভাপোরেশনের মাধ্যমে হিটটাকে নিচ্ছি। তো সাইকেলটা হচ্ছে এরকম অনেকটা। তাহলে এখানটায় হচ্ছে কি আমাদের ওয়ার্ক ইনপুট হচ্ছে কোথায়, 1 থেকে 2 তে, অর্থাৎ আমাদের কম্প্রেসর যখন চালাচ্ছি। তো এখানে আমাদের আছে ওয়ার্ক ইনপুট, আমরা যেটা বলেছিলাম যে আমরা রেফ্রিজারেশনটা আমরা করব, বাট সেটার জন্য আমাদের এক্সটার্নাল ওয়ার্ক লাগবে, সেই ওয়ার্কটাই হচ্ছে গিয়ে এই কম্প্রেসরে দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমরা যে ইলেকট্রিসিটি যে ইউজ করে যে তোমাদের যে ফ্রিজ রেফ্রিজারেশন যাই চলুক না কেন, আমাদের ম্যাক্সিমাম পাওয়ার যেটা প্রায় 90% যে তোমার হচ্ছে গিয়ে কনজাম্পশন হয়, পাওয়ার কনজাম্পশন হয়, সেটা হচ্ছে গিয়ে কম্প্রেসর এন্ডে হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এই খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আর কি, যেটা তোমাদের আসলে কাজে লাগবে না, যা রিসার্চের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই যে কম্প্রেসর পার্টটা আছে এটাকে কিভাবে আমরা এখানে পাওয়ার কনজাম্পশন কমাইতে পারি, অর্থাৎ আমার রিসার্চটা হচ্ছে এইখানটাতেই, যে আমরা যদি এমন কোনো ফ্রিজ বানাতে পারি কিনা, যেমন তুমি যেটা আমরা সোলারে চলবে, যেটা আমাদের এখানে চলবে, আমাদের যেন একটা কোল্ড চেইন তৈরি করতে পারি, যেন আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যেন আমাদের কোনো এই যে কোল্ড চেইনটা থাকে। কোল্ড চেইনটা মানে কি, মনে করো তোমার যেখান থেকে প্রোডাকশন থেকে শুরু করে কাস্টমার এন্ড পর্যন্ত পুরাটাই তোমার হবে গিয়ে একটা রেফ্রিজারেশনের মধ্যে থাকবে। গাড়ির মধ্যে রেফ্রিজারেশন হবে, যে যখন তোমার মনে করো তুমি অর্ডার দিলা যে তোমার এই তোমাকে মনে করো সাইকেলে করে দিয়ে যাবে, সেও যেন একটা রেফ্রিজারেশনের বক্স নিয়ে আসতে পারে, এটাকে বলা হচ্ছে কোল্ড চেইন। তো কোল্ড চেইন করতে হলে একমাত্র উপায় হচ্ছে গিয়ে আমাদের রেফ্রিজারেশনের পাওয়ার কনজাম্পশন কমানো এবং সেটাকে মিনিয়েচার করে ফেলা। তুমি চাও যে মনে করো ইলেকট্রনিক ডিভাইস আছে, ইলেকট্রনিক কোন সিস্টেমের মাধ্যমে রেফ্রিজারেশন সিস্টেম করা সম্ভব না, এখন পর্যন্ত সম্ভব না। তো সেগুলোকে আমরা আসলে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে রেফ্রিজারেশন আনতে পারি কিনা, এগুলো হচ্ছে রিসার্চ। সেটা মেইন চ্যালেঞ্জটা হলো কম্প্রেসরটাকে পাওয়ার কনজাম্পশন কমানো। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের একটা মাথায় রাখবা কি, এটা ভাইটাল পয়েন্ট, পরেও লাগবে, একটু পরেও আমাদের আছে এই পয়েন্টটা লাগবে। তারপরে হলো কি এটা হচ্ছে কি, এবং পরবর্তী সময় যে 2 থেকে 3 তে হচ্ছে কি আমাদের কি ছিল, এটা কনডেন্সার ছিল, এই জায়গাটাতে আমাদের আসলে হিট রিলিজ হচ্ছিল। আর 1 থেকে 4 হচ্ছে কি আমাদের এখানটাতে কি ছিল, হিট এডিশন হচ্ছে। 3 থেকে 4 এর মধ্যে আসলে হিট এডিশন হচ্ছে না, ওয়ার্ক ইনপুট হচ্ছে না, ওটা জাস্ট খালি হচ্ছে যে একটা সাইক্লিক প্রসেসের মধ্যে পড়ে। আচ্ছা তাহলে এখন তো ওই যে এখন চলে আসলাম, একটু আগে বলতেছিলাম যে তোমার টারবাইন ইউজ করে না, সেটা এখানে বলছে ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউজিং টারবাইন, পাওয়ার আউটপুট ফ্রম দ্য টারবাইন ইজ নেগলিজেবল। ঠিক আছে, ইনস্টলেশন অফ টারবাইন ইজ কস্টলি, টারবাইন গুলো দেখছো কিরকম ব্লেড থাকে, এই থাকে, হাবি থাকে, বেশ কস্টলি। টারবাইন হ্যান্ডেলস টু ফেজ মিক্সচার। তো এবং টারবাইন আসলে তোমার মনে করো গ্যাস এবং ভ্যাপার এবং লিকুইড দুইটাই লাগবে, আদারওয়াইজ এই ধরনের টারবাইন গুলো মুভ করবে না, তো এটাকে টু ফেজ মিক্সচার হ্যান্ডেল করে। আচ্ছা, তো নরমালি এখানে থ্রটলিং ডিভাইস দিয়ে রিপ্লেস করা হয়, আমি বলেছিলাম এক্সপেনশন ভালভ, কিন্তু ওটাকে অনেক সময় থ্রটলিং ডিভাইস বলে, এবং সেটাতে আসলে কোনো ধরনের ওয়ার্ক আউটপুট নাই, সেটা পুরোপুরি হচ্ছে গিয়ে তোমার মনে করো যে মানে ওয়ার্ক ইনপুটও নেই আউটপুটও নেই, সে শুধুমাত্র হচ্ছে কি এক্সপেন্ড করেই শেষ, এবং পুরোপুরি প্যাসিভ ডিভাইস, কোনো ধরনের তোমার হচ্ছে কি পাওয়ার ইনপুট দরকার হয় না।
লো কস্ট ইনস্টলেশন, আইসোএনথালপিক প্রসেস। আচ্ছা, তো তাহলে আলটিমেটলি হচ্ছে কি চারটা পার্ট এখন রয়ে গেল আমাদের রেফ্রিজারেটরে। চারটা পার্ট কি? কম্প্রেসর, কন্ডেন্সার, থ্রটল ভালভ, আর হলো গিয়ে ইভাপোরেটর। এই চারটা পার্ট হচ্ছে কি আমাদের রেফ্রিজারেটর মেইন পার্ট। তো এই পার্ট গুলো এখন আরো অ্যাকচুয়াল রেফ্রিজারেটর সাইকেল ব্লক ডায়াগ্রাম, এটা তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যে হলো গিয়ে ব্লক ডায়াগ্রাম আঁকো, একে এক্সপ্লেইন করো। ঠিক আছে? তো আগে যেটা বললাম সেগুলো হচ্ছে এতক্ষণ বললাম যে বোঝানোর জন্য। এখন তোমরা যদি এটা ব্লক ডায়াগ্রাম দেখো তাহলে তোমরা এখন বুঝবা যে আলটিমেটলি কি হচ্ছে। এখানে চারটা পার্ট আছে। কম্প্রেসর, যেটা হচ্ছে গিয়ে তোমার কম্প্রেসর, কন্ডেন্সার, তারপর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে এক্সপেনশন ভালভ বা তোমার হচ্ছে থ্রটল ভালভ, আর হলো গিয়ে ইভাপোরেটর। এই চারটা পার্ট আছে। তাহলে এখন আমাকে বলবা, কিছু কোশ্চেন করব। মনে করো কে বলতে পারবা? আহনাফ আছো? আহনাফ তাহমিদ জি স্যার আছে। আছো তাই না? আমাকে তুমি এখানে বলো, এই ছবিটা দেখতে পাচ্ছ তো না? খুবই সিম্পল কোশ্চেন। জি স্যার। তো আমি এখানে আগে বলেছিলাম যে আমরা যে কাজটা করবো এই জন্য একটা সাইড হবে হাই প্রেসার সাইড, আর একটা হবে লো প্রেসার সাইড, তাই না? জি স্যার। তাহলে এখন আমি এটা কিভাবে হাই প্রেসারটা আঁকবো বলো দেখি। মনে করো কোনটা রাইট? আমি জাস্ট দুইটা ছবি আঁকছি, ঠিক আছে? খেয়াল করো যে আমি আঁকলাম, এখান থেকে ছবি এসে বলাই আছে। তোমার হচ্ছে গিয়ে কি করব? স্যার ফ্লো তো দেওয়াই আছে, তো তাহলে স্যার কম্প্রেসারের হ্যাঁ। যে জিনিসটা হচ্ছে হাই প্রেসার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তো আস্তে এই আস্তে দুইটা low পার্ট pressure হচ্ছে হবে। কি তোমার হাই প্রেসার সাইড, তাই না? জি স্যার। তাহলে এই অ্যাঙ্গেলটা রাইট নাকি? খেয়াল করো দেখো, এই অ্যাঙ্গেলটা রাইট নাকি তোমার হচ্ছে গিয়ে এই অ্যাঙ্গেলটা রাইট? তো এ কারেক্ট নাকি বি কারেক্ট? বি কারেক্ট হওয়ার কথা, কারণ কম্প্রেসারের আগে তো হাই প্রেসার আসে না তাই? স্যার। তারপর হাই প্রেসারটা যাবে হচ্ছে যে হচ্ছে আপনার ওই যে ওই ভ্যালভটাকে কি বলে, মানে ওই যে যেটা হচ্ছে কি জানি টার্মটা ভুলে গেছে স্যার, যেখানে আচ্ছা এখানে ভ্যালভই লেখা, সলিনয়েড ভ্যালভ যেটা। হুম। তো ওখানে যে আমার এই হচ্ছে জায়গাটায় যখন ঢুকছে তখন কি আছে? ইভাপোরেটর ঢুকছে এটা তখন লো প্রেসার থাকে। লো প্রেসার। তারপরে এই জায়গাটা কি প্রেসার? এটাও লো প্রেসার। এখানটাও লো প্রেসার, তাই না? জি স্যার। এখানটায় হাই প্রেসার। এখান থেকে হাই প্রেসার শুরু। হাই প্রেসার, এখানটাও হাই প্রেসার, এখানটাও হাই প্রেসার, এখানটাও হাই প্রেসার, তাই না? এখানটা আবার লো প্রেসার হয়ে গেছে, তাই তো? জি স্যার। তাহলে আলটিমেটলি আমার এই এ আর বি দুইটার একটাও কারেক্ট না। কোনটা কারেক্ট? এভাবে যদি দিই নাকি? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা এটাতে আসি, ব্যাক করি, ঠিক আছে? তাহলে এখন এইটার ফাংশনটা তো বুঝতে পারছো মনে হয়, যে আমাদের এখানে ওয়ার্ক ইনপুট হবে কম্প্রেসরে। কম্প্রেসরটা কি করবে? গ্যাসটাকে কম্প্রেস করবে। কন্ডেন্সারের কাজ বুঝতে পারছো? তারপরে হলো গিয়ে থ্রোটলিং ভালভের কাজ বা তোমার হচ্ছে গিয়ে ভালভের কাজ বুঝতে পারছো, এভাপোরেটরের কাজ বুঝতে পারছো, তাই না? আমরা পরবর্তী সময় আবার এখান থেকে আমি জিজ্ঞেস করবো কম্প্রেসরের কাজটা কি, এভাপোরেটরের কাজ কি, কন্ডেন্সারের কাজ কি, ভালভের কাজ কি। আচ্ছা, এখন আমরা যদি টিএস ডায়াগ্রামে যাই, এটা ছিল টিএস ডায়াগ্রাম। আর এটা হচ্ছে গিয়ে পিএইচ ডায়াগ্রাম। এখানে আসলে এইচটা বোঝা যাচ্ছে না। এনথালপি, প্রেসার ভার্সেস এনথালপি। কারণ এইখানে আমরা আসলে এনথালপি ডায়াগ্রামের ছবিটা আঁকার উদ্দেশ্য হলো গিয়ে, তুমি যখন এই যে মনে করো যে এখান থেকে বুঝে পারো আমার 2.2 তে তুমি যখন যাচ্ছ তখন এনথালপি পরিমাণ কত, 1 এ যাচ্ছে এনথালপি পরিমাণ কত, 4 এ যাচ্ছে এনথালপি পরিমাণ কত। সেখান থেকে তুমি বুঝে যাবে এনথালপি থেকে যে আমাকে আসলে ওয়ার্ক ইনপুট কত, ওয়ার্ক আউটপুট কত, এবং এর ফলে হচ্ছে কি আমার এইটার পারফরমেন্স কিরকম। মনে করো তোমরা যখন এই যে মার্কেটে যাবা বা এখানে যাবা তখন দেখবা যে বিভিন্ন ধরনের রেফ্রিজারেটর আছে, বা তোমার হচ্ছে গিয়ে এয়ার কন্ডিশনিং আছে, সিস্টেম আছে। তো সেগুলো আসলে কোনটা ভালো কোনটা খারাপ, এই জাজমেন্টটা যে করাটা, এটার একটা টার্ম হচ্ছে কি সিওপিটা করা। তো এখন সেই সিওপিটা যখন মেজার করতে যাবা তখন হচ্ছে গিয়ে আমাদেরকে আসলে এই গ্রাফে চিন্তা করতে হবে। কেন গ্রাফে চিন্তা করতে হবে? এই সিওপিটা আসলে কখনোই ফিক্স থাকে না। এটা হচ্ছে তুমি কত টেম্পারেচারে যাচ্ছ, সেই টেম্পারেচার কত থেকে কত টেম্পারেচারে যাচ্ছ, সেই টেম্পারেচারের সিওপিটাই ডিফারেন্সে তোমার সিওপিটা ইম্পর্টেন্ট। মনে করো তোমাকে কি বলছি, মনে করো তোমার এই রেফ্রিজারেশন ইউনিট, রেফ্রিজারেশন ইউনিটে দেখা গেল যে আমি এখন
একটা আছে, আমি একটা রেফ্রিজারেটর ইউজ করছি, আমি সেটা হচ্ছে গিয়ে তোমার শীত প্রধান দেশে বা কোল্ড কান্ট্রি গুলাতে, মনে করো আমি ইংল্যান্ডে রাখলাম সে ফ্রিজটা, আরেকটা ফ্রিজ রাখলাম আমি হচ্ছে গিয়ে সৌদি আরবে। তাহলে সেখানে কি হচ্ছে, আমাদের যে মানে টেম্পারেচারটা সে কি করছে, এক জায়গায় তুমি মনে করো 40 ডিগ্রি থেকে নিয়ে আসছে তোমার 4 ডিগ্রি সেন্টিগ্রেডে, আরেক জায়গায় নিয়ে আসছে 10 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে এই যে দুইটা তোমার ডিফারেন্সের মধ্যে কোনটা সিওপি বেটার, কোনটা সিওপি ভালো হবে খারাপ হবে, এটা আসলে ডিফারেন্ট হবে। এই কারণে দেখা যায় এই সিওপিটা ডিপেন্ড করে পুরোপুরি, এই যে সাইকেলটা দেখছো এটা হচ্ছে রেফ্রিজারেন্টের ক্ষেত্রে। তো রেফ্রিজারেন্ট গুলা সিলেক্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই রেফ্রিজারেন্টের উপর ডিপেন্ড করছে এটা পারফরমেন্স কেমন। যেমন একটা এক্সাম্পল দেই, খুবই সিম্পল এক্সাম্পল, তোমাদের হয়তো কাজে লাগবে। কদিন আগে আমি এটা নিয়ে আবার একটা পোস্টও দিয়েছিলাম ফেসবুকে, এয়ার কন্ডিশনিং নিয়ে আর কি। তো এয়ার কন্ডিশনিং এর যে ব্যাপারটা, মনে করো যে আমি মার্কেটে তোমার ঘাটাঘাটি করতে গিয়ে আমি নিজে বাসায় একটা এসি কিনবো চিন্তা করতেছিলাম। তো এই সময়টা মার্কেটে দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম যে তোমার ওয়ালটনে তোমার হচ্ছে গিয়ে অনেক তোমার সস্তা দিচ্ছে একটা, মানে এসি মানে 40% ডিসকাউন্ট দিচ্ছে, দিয়ে তোমার 30,000 টাকা বা 25,000 টাকা 1.5 টন এসি চলে আসছে। তখন আমি চিন্তা করলাম যে এটা কাহিনীটা কি। পরে ঘাটতে গিয়ে দেখি যে রেফ্রিজারেটর যেটা ইউজ করছে ওরা, রেফ্রিজারেন্ট এটার ভিতরে এয়ার কন্ডিশনিং এর জন্য, সেটা হচ্ছে গিয়ে R22। যে R22 তো অলরেডি তোমার হচ্ছে মার্কেট আউট। অর্থাৎ তোমার যদি এসি কোনো কারণে গ্যাস বের হয়ে যায়, তাহলে এটা আর পাওয়া যাবে না, বা যাওয়া গেল ভেজাল জিনিস পাওয়া যাবে। তো তার মানে তারা হচ্ছে কি সেই এসি গুলোকে আসলে মানে গার্বেজ করে দেওয়ার কথা না করে মানুষদের কাছে বিক্রি করে দিচ্ছে। তো তারপরে দেখলাম যে তাহলে কি ওয়ালটন কি খারাপ? না, আসলে খারাপ না। ওয়ালটনে তোমার হচ্ছে গিয়ে দুই ধরনের রেফ্রিজারেটর ইউজ করে এসি তৈরি করছে। একটা হচ্ছে গিয়ে তোমার R32, আরটা হলো R410। তো R410 যে রেফ্রিজারেটরটা ইউজ করছে এখন বর্তমানে, সেটা হচ্ছে গিয়ে বাজারে যত এসি আছে, জেনারেল এসি বলো, যত এসি আছে সবগুলো নামি সব ব্র্যান্ড একই এটা ইউজ করে। তো আর R32 খুব একটা বেশি ইউজ করে না, কারণ R32 হচ্ছে গিয়ে তোমার আসলে খুবই ভালো এবং একটু এক্সপেন্সিভ এটা। তো আমি তো অবাক হলাম যে সে R32 ইউজ করছে। R32 ইউজ করার সুবিধাটা হলো গিয়ে এটার দিয়ে যে তুমি মেশিনটা বানাবা সেটা সিওপিটা অনেক ভালো হয়, সিওপিটা প্রায় 4 এর কাছাকাছি হয়। আর আর অন্যটা ইউজ করলে সিওপিটা তোমার কম হয়। অর্থাৎ তোমার ওই R32 যে এয়ার কন্ডিশনিং গুলো আছে এগুলো তোমার ইলেকট্রিসিটি কম কনজিউম করবে, একই পারফরমেন্স দিবে কিন্তু কম ইলেকট্রিসিটি খাবে, অর্থাৎ তোমার এটা এনার্জি এফিসিয়েন্ট। তো এই জিনিসগুলো যখন আমি বুঝতে পারতেছি, তো ব্যাপারটা হলো যে তোমার রেফ্রিজারেন্টের ইস্যুটা আসলে এইখানটায় আসে, যে তোমার কত কিছু ইস্যু দিয়ে আলটিমেটলি রেফ্রিজারেন্টটা বোঝা যায়। তো এখানে তোমার পিএইচ ডায়াগ্রামটা দেখছো, তোমরা যদি ওখানে খাতা কলম নিয়ে বসো, আমরা যে তোমাদেরকে ল্যাবে করাবো, তোমাদের একটা ল্যাব বাকি আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর, তো সেখানে আমরা হচ্ছে গিয়ে ল্যাবে তোমাদেরকে এই কাজটা করাবো। যে হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে এরকম চার্ট দিয়ে দিব, যেটা চার্টটা তোমাদের দেখাই। এই এরকম একটা চার্ট থাকবে, তোমাদের পিএইচ ডায়াগ্রাম থাকবে। সেই চার্ট থেকে তোমাদের হচ্ছে গিয়ে বিভিন্ন ভ্যালু দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা বিভিন্ন রকমের সিওপি ক্যালকুলেট করবা বিভিন্ন রেফ্রিজারেন্টের ক্ষেত্রে। এটা যেমন ইউজ করছে হচ্ছে 134A। তো এরকম আমরা দিব পরে, এরকম আছে, আমরা দেখি হয়তো একটা ক্লাস বা দুটা ক্লাসে তোমাদেরকে এটা নিব, এটা এই এক্সামের পরে, এখন না। আচ্ছা, তাহলে এখন আমরা এখানটা আসি, ব্যাক করি। তাহলে এটা হচ্ছে কি আমাদের সেই পিএইচ ডায়াগ্রামে নেওয়ার উদ্দেশ্য। এটা অবশ্যই মনে রাখবা যে পিএইচ ডায়াগ্রামে সরাসরি এনথালপিটা মেজার করা যায়। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ পিএইচ ডায়াগ্রাম এই ক্ষেত্রে? সেটা হলো এনথালপিটা ডাইরেক্টলি মেজার করা যায়। তো এখানে থেকে আমরা খুব সহজে অনেক কিছু ক্যালকুলেশন করি, এই এনথালপিটা ক্যালকুলেশন করাটা ইজি হয়। এবং ম্যাথও আছে, আমাদের জাস্ট এক্সামের জন্য ম্যাথ দিচ্ছি না এবার, ম্যাথ করানো উচিত ছিল এখান থেকে, খুব ছোট সিম্পল ম্যাথ। আচ্ছা, যাই হোক, তাহলে এখন এটা হচ্ছে কি আমাদের রেফ্রিজারেশনের একটা পার্ট শেষ, যে আমার কিভাবে কাজ করে, তার সাইকেলটা কোথায় কোথায় এনার্জি ইনপুট হচ্ছে, কোথায় তোমার হচ্ছে হিট রিলিজ হচ্ছে, কোন সাইকেলে গিয়ে এটার। তো এটার করেসপন্ডিং যেটা তোমাদের, এটা আমি করাবো না, এটা তোমাদের আসলে অ্যাসাইনমেন্টও না, তোমাদের হোমওয়ার্ক, এটা অবশ্যই পরীক্ষায় আসার মতো আমি বলে দিচ্ছি। এটা হলো কি এটার তোমার হচ্ছে কি সিওপি ক্যালকুলেশন করা, তোমাদের হচ্ছে কি থার্মোডাইনামিক অ্যানালাইসিস করে, যেভাবে তোমরা কার্নো ইঞ্জিনে করছিলে রেফ্রিজারেশন সাইকেলের জন্য, সেটা করে রাখবা অবশ্যই। এটা তোমরা পারবা, আমি আশা করি, না পারা কিছু নাই, কারণ তোমাদের কার্নো ইঞ্জিন করছো, এটাও পারবা। ঠিক আছে, এটা রাথরের বই থেকে দেখে নিবা, ওইখান থেকে এটা পরীক্ষা থাকতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান অফ দা। আচ্ছা, তারপরে হলো গিয়ে আমাদের হচ্ছে গিয়ে রেফ্রিজারেটর কয় রকমের হয়, ক্লাসিফিকেশন।
তো প্রথম যে ক্লাসিফিকেশনটা এটা বলা হচ্ছে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ভ্যাপার কম্প্রেশন। কি বলছে? ভ্যাপার কম্প্রেশন। খেয়াল করো এখানেই কিন্তু পার্থক্য। একটা হচ্ছে গিয়ে ভ্যাপার কম্প্রেশন, আরটা হলো গিয়ে ভ্যাপার অ্যাবজর্পশন, এবি অ্যাবজর্পশন। 3 নাম্বার আরেকটা পার্ট আছে, এটা এটা ওইটা হচ্ছে গিয়ে আমার রিসার্চের পার্ট, সেটা হলো গিয়ে ভ্যাপার অ্যাডজর্পশন, অর্থাৎ এখানে ডি হবে, সেটাতে হচ্ছে আমার রিসার্চের পার্ট। তো এটা আমি তোমাদের এখন পড়াচ্ছি না, কারণ আমি জানি যে তোমরা আমাকে অংশ থেকে রিসার্চ করবা না আসলে। তো ভ্যাপার অ্যাডজর্পশন রেফ্রিজারেশন সাইকেল নিয়ে আমি কাজ করি। যাই হোক, তো এখন এই যে দুইটা পার্থক্য, যে ভ্যাপার কম্প্রেশন আর হলো গিয়ে ভ্যাপার অ্যাবজর্পশন, এটা কি জিনিস? আগেটা যেটা ছিল আমরা বুঝিয়ে ফেলছি, এই যে কম্প্রেসর যে পার্টটা আছে, এই কম্প্রেসর পার্টটা কি? এটা হচ্ছে গিয়ে মেকানিক্যাল কম্প্রেসর ইউজ করা হয়। অর্থাৎ আমরা তো বুঝছি যে আমাদের গ্যাসটাকে কম্প্রেস করতে হবে, আমাদের সেই কন্ডেনসেশনের জন্য ইম্পর্টেন্ট। তাহলে সেটার জন্য আমাদেরকে কম্প্রেস করতে হবে গ্যাসটাকে। তাহলে সেটা করতাম কি হবে? ওই যে তোমরা ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনে যেরকম দেখে আসছো পিস্টন দিয়ে কম্প্রেস করা হয়, এখানেও অনেকটা তাই, যে আমাদের হচ্ছে কি ইলেকট্রিক্যাল কম্প্রেসর আছে, যেটা দিয়ে পিস্টনটা মুভ করা হয়, এটা মোটর দিয়ে মুভ করা হয়, কম্প্রেস করা হয়। পিস্টনটা মুভ করে এয়ারটাকে কম্প্রেস করে ছেড়ে দেওয়া হয়। সো ইটস ভেরি এক্সপেন্সিভ ইন টার্মস অফ এনার্জি আমরা বলি। অর্থাৎ একটা তোমার হচ্ছে গিয়ে পুরা রেফ্রিজারেটর সিস্টেমে যে পরিমাণ এনার্জি ইউজ হয় তার 95% এনার্জি কনজিউম হয় এই কম্প্রেসরের মাধ্যমে, কম্প্রেসরে। এবং এই কম্প্রেসরটা রান করা লাগে বলে এটা তোমার এখনো সোলারে ইন্টিগ্রেট করা সম্ভব হয় নাই। তো এইটাকে করার জন্য যেটা করা হয়, আমরা এটাকে রিপ্লেস করব। রিপ্লেস করে আমরা এখানে অ্যাবজর্পশন সিস্টেম ইউজ করব। ওইটা অনেকটা হচ্ছে গিয়ে আমাদের হিটটাকে ইউজ করে, আমাদের ইলেকট্রিসিটির বদলে আমরা ওটাকে হিট সাপ্লাই দিয়ে এটাকে কাজ করানো হবে। ঠিক আছে? তো সেটাকে আমরা থার্মাল কম্প্রেসর অনেক সময় বলা হয় এটাকে। অর্থাৎ আমরা এই যেখানটা যেটা ছিল, দেখো ভ্যাপার কম্প্রেসর সাইকেলে কি ছিল? কম্প্রেসর ছিল। এইটা আমরা পরবর্তী সময়ে এটা ইউজ করব না অ্যাবজর্পশনে। সেখানে আমরা কি ইউজ করব? দেখো এখানে ছবিতে সুন্দর করে দিয়ে দিচ্ছে। এখানটা একটা নতুন সিস্টেম ইউজ করব, যেখানে হচ্ছে কি এটা কম্প্রেসরে কাজ করবে। অর্থাৎ আলটিমেটলি এখানে হাই কম্প্রেস গ্যাসই বের হবে আমাদের কাজ, কিন্তু সেই কাজটা আমরা একটু অন্যভাবে করব। সেটা কি করব? এখানে একটা অ্যাবজর্বার থাকবে। অ্যাবজর্বার কি করবে? আমার এখান থেকে যে লিকুইডটা আসবে, যে রেফ্রিজারেন্ট আসবে, সেটাকে সে অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করে সেটাকে হইতেছে গিয়ে আমার হইতেছে গিয়ে এটা ডেনসিটি বাড়ায় দিবে। ডেনসিটি বাড়ায় দিলে কি হবে? এটা একটা সলিউশন তৈরি হবে। সলিউশন তৈরি হলে সেই সলিউশনটাকে আমরা পাম্প করে রিজেনারেটরে পাঠিয়ে দিব। রিজেনারেটর যখন যাবে, সেই রিজেনারেটরের মধ্যে আমরা হিট দিব। কি দিব? হিট। এখানে হিট ইনপুট দিব। সেই হিটটা কোত্থেকে আসবে? এই হিটটা মেইনলি হচ্ছে গিয়ে আমরা বলি ওয়েস্ট হিট। ওয়েস্ট হিট, ওয়েস্ট হিট মানে কি? যে হিটটা আমরা ইউজ করি না, ফালায় দেই। যেমন কোথায় ফালাই দিই? মনে করো একটু আগে তোমরা দেখছিলা যে আমরা যে আমাদের যে কি বলে এটাকে, আমাদের টারবাইন পড়াইলাম। তো টারবাইন পড়াইলাম, সেখানে আমরা দেখছিলাম যে আমাদের হিউজ টেম্পারেচার, আমাদের 600 ডিগ্রিতে টেম্পারেচার আমরা ইউজ করি। ফার্স্টে যে তোমার হচ্ছে গিয়ে সে শ্যাফটটা সেটা ঘুরাই, তারপরে সেকেন্ড ইন্টারমিডিয়েটটা ঘুরাই, তারপরে হলো গিয়ে লো প্রেসারটা ঘুরাই। তো সেখানে তোমার 600 ডিগ্রি টেম্পারেচার রিডিউস হয়ে হয়ে যেটা দিছিলাম গ্যাসটা, ব্যাপারটা সেটা হয়তো বা তোমার রিডিউস হয়ে হয়ে 400-তে আসে। 400-তে আসার পরে সেটা দিয়ে আর ওই টারবাইনটা ঘোরানো যায় না। তাহলে সেই 400 ডিগ্রি টেম্পারেচারটা দিয়ে তুমি কি করবা? তখন সেটাকে আমরা ফেলে দিই। এই ফেলে দেওয়াটা খুব খারাপ। আমরা কোথায় ফেলে দিই সেটা? আমরা ফেলে দিই হচ্ছে নদীতে। দেখবে যত পাওয়ার প্ল্যান্ট গুলো হয় সেগুলো সব হচ্ছে নদীর আশেপাশে হয়, বা কোনো একটা ওয়াটার রিজার্ভার থাকে, বা সমুদ্রের পাশে হয়, বা কোথাও হয়। কারণ কি? আমাদের সেই হিটটাকে আমরা ফেলে দিই, বা এটা ওয়েস্ট হয়। কিছুটা অংশ নিয়ে আমরা প্রিহিটিং করি, ম্যাক্সিমাম আমরা ফেলে দিই। তো আমরা যখন ফেলে দিই, সেটাকে আমরা কাজে লাগাতে পারি কিনা, সেই কনসেপ্ট থেকে এই ভ্যাপার অ্যাবজর্পশন আসে। তো অর্থাৎ আমরা যদি সেই হিটটা যে কোনো জেনারেটর বলো, যে কোনো পাম্প বলো, সেখানে কিছু হিট জেনারেট হয়। সেই হিটটাকে নিয়ে যখন তুমি ইউজ করবা, তখন তোমার এনার্জি এফিসিয়েন্সি বেড়ে যায়। অর্থাৎ পুরো সিস্টেমটা আমরা বলি যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়। কারণ কি? আমরা যে এনার্জিটা ইউজ করি, যেমন মনে করো আমরা যে বলি
যে আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইফিসিয়েন্সি হচ্ছে গিয়ে 40%, তার মানে কি? অর্থাৎ আমি যে পরিমাণ হিট প্রডিউস করতেছি তার মতো 40% ইউজ হচ্ছে, বাকি 60% গেল কোথায়? নাই। তাহলে সেই 60%টা তো ওয়েস্ট, আমরা তো ফসিল ফুয়েল পুরাচ্ছি, সেটা তো আসবে না ফেরত আমাদের কাছে, তাহলে সেটা তো আমাদের একটা ওয়েস্ট। সেই ওয়েস্টটাকে যখন তুমি ইউটিলাইজ করবা তখন সেটাকে আমরা বলবো যেটা একটা প্রপার ইউটিলাইজেশন হচ্ছে, দ্যাট ইজ গুড, এটা ভালো আমাদের জন্য, এনভায়রনমেন্টের জন্য ভালো। তাহলে সেটাকে তখন আমরা বলি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ডিভাইস বা গ্রিন সিস্টেম বলি। এখন এই টার্মটা খুব জনপ্রিয় হচ্ছে গ্রিন সিস্টেমের জন্য। সেগুলোর জন্য আমরা এটাকে ইউজ করি যে আমরা এখান থেকে হিটটা রিলিজ হবে সেটা নিয়ে আমরা এইখানটায় দিব, রিজেনারেটরে দিব। রিজেনারেটর দিলে কি হবে, এই যে এইখানটাতে তোমার যে সলিউশনটা তৈরি হয়েছিল অ্যাবজর্বারের সাথে, তোমার মনে করো যে ফর এক্সাম্পল অ্যাবজর্বারের মধ্যে আসলে পানি থাকে, ওয়াটার থাকে, ওই ওয়াটারটার সাথে আর এখানে তোমার নরমালি ইউজ করা হয় অ্যামোনিয়া, NH3 ইউজ করা হয়। এটা কি করে, এইটার ওয়াটারের সাথে ডিজলভ হয়ে একটা সলিউশন তৈরি করে। এই সলিউশনটা পাম্পের মাধ্যমে আমরা এখানে পাঠাই, পরে হিট দিয়ে করি কি সেটাকে এই অ্যামোনিয়াকে বের করে দিই, NH3 কে বের করে দিই, আর গ্যাসটাকে বের আবার এইদিকে আবার যে মানে ভ্যাপারটা বের হয় মানে তোমার ওয়াটার ভ্যাপার, সেটাকে আবার এই থ্রটল ভালভের মাধ্যমে অ্যাবজর্বারে পাঠিয়ে দিই। তো আর এই যে অ্যামোনিয়াটা বের হয় সেই অ্যামোনিয়াটা এখানে ভালভ থাকে, অ্যামোনিয়াটা মনে করো গ্যাস আকারে ভ্যাপার আকারে তৈরি হচ্ছে হিটের মাধ্যমে, তৈরি হতে হতে যখন ভালো একটা প্রেসার ক্রিয়েট করে তখন আমরা এটাকে রিলিজ করে দিই। রিলিজ করে দিলে এটা হাই প্রেসার হিসেবে কন্ডেন্সারে ঢুকে যায়। ঠিক আছে, কন্ডেন্সারে যখন ঢুকে যায় তখন তোমার হচ্ছে গিয়ে আমাদের এইখানটাতে সে আগের ফাংশনটা কাজ করে। অর্থাৎ হাই প্রেসার গ্যাস আমরা কিভাবে তৈরি করছি, সলিউশন বানাচ্ছি, পাম্পের মাধ্যমে রিজেনারেটর পাঠাচ্ছি, হিট দিচ্ছি, হিট দিলে কি হচ্ছে অ্যামোনিয়া ভ্যাপার তৈরি হচ্ছে, ওয়াটার ভ্যাপার তৈরি হচ্ছে, ওয়াটার ভ্যাপারটা সেপারেট করে ফেলছি, আর অ্যামোনিয়া ভ্যাপারটা একটা ভালভের মাধ্যমে কন্ট্রোল করে হাই প্রেসার পর্যন্ত ওয়েট করতেছি, করে রিলিজ করতেছি। তো এইভাবে মাধ্যমে কিন্তু হাই প্রেসার আমরা এখানে পাচ্ছি, লো প্রেসার থেকে হাই প্রেসার সিস্টেমটা ডিফারেন্ট। তো সুবিধাটা কি হলো, এখানে আমার এই যে প্রেসার তৈরি করার জন্য আমার আসলে কোন ধরনের ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করতে হচ্ছে না, কিছুটা লাগছে সেটা হচ্ছে এই পাম্পটাকে অপারেট করার জন্য, সেটা খুবই মিনিমাম। সেটা তুমি মনে করো জাস্ট খালি খুবই মানে খুবই ছোট আকারে, খুবই কম আকারে ওয়াট দিয়ে তুমি এটা ইউজ করতে পারবা। তো এর ফলে হচ্ছে কি এইটা তোমার হচ্ছে গিয়ে এনার্জি এফিশিয়েন্ট একটা ডিভাইস, যেটা হচ্ছে কি ওয়েস্ট হিট দিয়ে চলে। দেখবে যে বাংলাদেশে প্রচুর অনেক কোম্পানিতে এরকম ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেল আছে। তাহলে এটার একটা সমস্যা আছে, যেখানে তুমি দেখো এখানে যে হিটটা লাগবে সেইটার টেম্পারেচার অবশ্যই হচ্ছে গিয়ে ওয়াটারের বয়লিং টেম্পারেচার থেকে বেশি হওয়া লাগবে। অর্থাৎ কত হওয়া লাগবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে বেশি হওয়া লাগবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। তো এটা ভেরি গুড ফর হাই টেম্পারেচার অ্যাপ্লিকেশন। হাই টেম্পারেচার অ্যাপ্লিকেশন মানে কি, আমরা বলছি তোমার হচ্ছে গিয়ে আমরা যদি কি বলে মনে করো যে এই জেনারেটরের সাথে ইউজ করি, যেখানে তোমার 200-300 ডিগ্রি টেম্পারেচার তৈরি হচ্ছে, ওয়েস্ট হচ্ছে, সেখানে আমার জন্য ভালো। সোলারের জন্য এটা আসলে ভালো না, সোলার এনার্জিতে 100 ডিগ্রি টেম্পারেচার তোলাটা তুলতে পারবা, কিন্তু তোমার হচ্ছে ভলিউমটা অনেক কম হবে, তোমার আসলে এটা সুবিধা ভালো হবে না আর কি, তুমি এটা পোর্টেবিলিটি থাকবে না। তো এটার জন্য আমরা এখানে অন্য একটা সিস্টেম ইউজ করি, সেটা হচ্ছে অ্যাডজর্পশন। এটা আপাতত থাক, তাহলে আমি তোমাদের হিন্টস দিয়ে রাখলাম। এখানে আমরা ভ্যাপার অ্যাডজর্পশন সিস্টেমটা আমরা এখানে ইউজ করি। জাস্ট সবই সেম, এই যে এই পার্ট সবই সেম, খালি হলো এই জায়গাটায় আমাদের ডিফারেন্ট হবে অ্যাবজর্পশনে, এবং অ্যাবজর্পশনে এই জায়গাটা একটু ডিফারেন্ট। যাই হোক, তো এটা ছিল আমাদের হচ্ছে কি অ্যাবজর্পশন সাইকেল কাজ করে। তো এখানে কিছু এক্সাম্পল বলা আছে, হাই প্রেসার সাইড, লো প্রেসার সাইড, এগুলা যেখানে বলা আছে যে অ্যামোনিয়া, ওয়াটার অ্যামোনিয়া ইউজ করা হচ্ছে, অথবা হচ্ছে গিয়ে লিথিয়াম ব্রোমাইড ইউজ করা হয়, বিভিন্ন ধরনের এগুলোকে বলা হয় পেয়ার ইউজ করা হয়, ওয়াটার অ্যামোনিয়া পেয়ার অথবা ওয়াটার পেয়ার ইউজ করা হয়। আর একটু জিনিস রাখি, এখানে আমরা নর্মালি অ্যাবজর্পশন সাইকেলে এখানে আমরা পোরাস ম্যাটেরিয়াল ইউজ করি, বিভিন্ন রকমের সিলিকা জেল এগুলো হয়। এখানটা তোমার হচ্ছে গিয়ে তোমার এই গ্যাস অ্যাবজর্ব হওয়ার পর এটাকে আবার যখন হিট দেই তখন ডিজর্ব হয়ে একই কাজ করে। তো এটা আমরা এখন চেষ্টা করছি বাংলাদেশে একটু বানানোর জন্য। যাই হোক, ঠিক আছে, যাই হোক, তো এটা হচ্ছে কি আমাদের ভ্যাপার অ্যাবজর্পশনের রেফ্রিজারেশন সাইকেল আর কি। তো এখানে কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা তোমরা একটু দেখে নিও। তো ফাইনালি হচ্ছে কি আবার ক্যাসকেডিং ও করা হয়, এটা তোমাদের পরীক্ষা আসবে না, খালি তোমাদের জন্য একটু বলি যে ক্যাসকেডিং মানে আমি দিব না, যদি তোমার অন্যরা কেউ দিয়ে দিতে পারে। তো এখানে মেইন ব্যাপারটা হলো গিয়ে তোমার এখানে দেখো যে ক্যাসকেডিং করা হয়, সে ক্যাসকেডিং করে মনে করো যে টেম্পারেচারটা আরো লোয়ারে নিয়ে যায় এবং ইফিসিয়েন্সি বাড়ানো হয়। সেটা কি করা হচ্ছে, তোমার হচ্ছে কি এই ব্যাপারটা প্রথমে মনে করো যে ফার্স্ট যে এখানে হলো 1 নাম্বার কম্প্রেসর, সে কি মানে 2 নাম্বার কম্প্রেসর কি করছে,
প্রথমে হচ্ছে গিয়ে তোমার হাই টেম্পারেচার থেকে তোমার হচ্ছে মনে করো যে খুবই লো, এটা হচ্ছে মনে করো 2 ডিগ্রি টেম্পারেচারে বা -2 ডিগ্রি টেম্পারেচার, এটা এখানে তোমার হচ্ছে ইভাপোরেটরটা আছে। তো এটা তোমার হচ্ছে গিয়ে পরে যখন কন্ডেন্সার টেম্পারেচার মনে করো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে এটা এই কন্ডেন্সার টেম্পারেচার মনে করো তোমার হচ্ছে গিয়ে আলটিমেটলি হচ্ছে গিয়ে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই মেশিনটা কি করছে 10 থেকে 30-এ নিচ্ছে, মানে 10 থেকে 30-এ হিট রিলিজ করছে, এটি করছে -2 থেকে 10-এ করছে। অর্থাৎ -2 থেকে 30-এ করার থেকে এই দুইটা স্টেজে করাটা হচ্ছে গিয়ে তোমার অনেক অনেক হচ্ছে গিয়ে ইজিয়ার এবং হচ্ছে গিয়ে মোর ফাংশনাল, এবং এটার জন্য রেফ্রিজারেন্ট গুলো 2 রকমের হবে এবং খুঁজে বের করাটা ইজি হয়। তো এবং এটার এফিসিয়েন্সি অনেক হাই হয়। সেটাই এখানে বলছে আর কি এই কথাগুলো, ঠিক আছে? তো আমাদের দরকার নেই আপাতত। আর এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে আমরা হচ্ছে গিয়ে যে ক্যালকুলেশন করা হয়। আচ্ছা, আর হলো গিয়ে রেফ্রিজারেন্টের যে তোমার হচ্ছে গিয়ে যে ডিজায়ারেবল প্রপার্টি যেটা, তো এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মনে করো ডিজায়ারেবল প্রপার্টি কে রেফ্রিজারেন্টে কি হওয়া লাগবে, যেমন কি হচ্ছে হাই লেটেন্ট হিট। তো হচ্ছে গিয়ে হাই লেটেন্ট হিটটা মানে কি তোমার হচ্ছে গিয়ে মনে করো তোমার তো মেইন কাজ কি, মেইন কাজ হলো গিয়ে হিটটাকে ট্রান্সফার করা। যেমন ওয়াটারের লেটেন্ট হিট অনেক হাই, আবার কার্বন ডাই অক্সাইড যদি তোমার লিকুইড ফর্মে তার লেটেন্ট হিট অনেক কম। তো এরকম লেটেন্ট হিট কম হলে কি হবে, সে হচ্ছে গিয়ে তোমার বেশি হিট ট্রান্সফার করার জন্য বেশি, যদি কম হয়ে থাকে তাহলে বেশি রেফ্রিজারেন্ট লাগবে, যেটা আসলে ভালো না। এর জন্য আমাদের প্রথম ডিজায়ারেবল হলো যে আমরা কম রেফ্রিজারেন্ট ইউজ করব। তো এর ফলে কি হবে, আমাদের সিস্টেমটা কম বাল্কি হবে, কস্ট কম হবে, সবকিছু হবে কি এটার উপর ডিপেন্ড করবে যে হাই লেটেন্ট হিট হওয়া লাগবে। নন টক্সিসিটি, যেমন আগে আমরা সিএফসি গ্যাস ইউজ করতাম, তোমরা জানো সেটা এখন ব্যান হয়ে গেছে। এই তারপরে যে R22 কথা বললাম ওটা ব্যান হয়ে গেছে, কারণ এগুলো কিছুটা টক্সিক, এগুলো আমাদের এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকারক। তোমরা দেখবা যে ওডিপি বলে একটা টার্ম আছে, এখন তো তোমরা এই যুগের ছেলে মেয়ে তোমাদের এগুলো মনে রাখতে হবে। ওডিপি আর এটা হলো জিডাব্লিউপি, এই দুইটা টার্ম খুব ইম্পর্টেন্ট তোমাদের। মানে যদি বলো যে আমি নাম শুনি নাই তাহলে তোমাদেরকে খুবই আনস্মার্ট বলবে। তো কি জানো ওডিপি আর জিডাব্লিউপি কি জিনিস, কেউ বলতে পারবা? স্মার্ট কেউ আছো? এনিবডি আইডিয়া করো? গুগলে সার্চ শুরু করে দিছো নাকি নাকি পাত্তাই দিচ্ছ না? আচ্ছা যাই হোক, আমি বলে দিচ্ছি ওডিপি হলো গিয়ে ওডেন ডিপ্লেশন পটেনশিয়াল, আর জিডাব্লিউপি হলো তোমার জানি ছিল গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল, এরকম কিছু একটা হবে। তো ওডিপি এর ব্যাপারটা হলো যে তোমার এটা আমাদের ওজোন স্তরে কতটা ক্ষতি করছে, আর জিডাব্লিউ আমাদের গ্লোবাল ওয়ার্মিং এ। যেমন এটা হিসাব করা হয় যে একটা কার্বন ডাই অক্সাইড যদি 1 ধরা হয়, কার্বন ডাই অক্সাইড যে পরিমাণ ক্ষতি করে সেটা যদি 1 ধরা হয়, সেটার হিসাবে আমাদের হচ্ছে গিয়ে এইগুলা হিসাব করে, যাতে কার্বন ডাই অক্সাইডের পরমাণু যে ক্ষতিটা করে, তাহলে এই রেফ্রিজারেন্টের পরমাণু কতটা ক্ষতি করবে বা অণু কতটা ক্ষতি করবে অ্যাটমটা। তো সেই হিসাবটা করা হয় হচ্ছে তোমার জিডাব্লিউপি এবং ওডিপির মাধ্যমে। যেগুলো ওডিপি বেশি, যেটা জিডাব্লিউ বেশি, এগুলো এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর। হায়ার ইজ কি বেটার না, বেটার না, হায়ার হচ্ছে সবচেয়ে খারাপ। যত বেশি ভ্যালু বেশি হবে তত বেশি এটা খারাপ। তো সেই হিসাবে আমাদের মনে করো যে আমাদের দেখতে হয় যে ওডিপি আর জিডাব্লিউপি কোনটার কম। তো সেটা হচ্ছে কি নন টক্সিসিটির উপর ডিপেন্ড করে। ডিজায়ারেবল স্যাচুরেশন টেম্পারেচার অবশ্যই লো টেম্পারেচারে হওয়া লাগবে, তাই না? এটা বলা যাচ্ছে যে লো টেম্পারেচার হলে ভালো, স্যাচুরেশন টেম্পারেচারটা কম হওয়া লাগবে, আদারওয়াইজ ইভাপোরেশন হবে না। কেমিক্যাল স্টেবিলিটি, নন ফ্লেমেবল, মোস্ট ইম্পর্টেন্ট। তুমি এই যে মাঝে মাঝে শুনো যে এয়ার কন্ডিশনার বার্স্ট হয়েছে, এক্সপ্লোশন হয়েছে, ধ্বংস হয়ে গেছে, তো এইগুলা শুনো। তো এইগুলা যদি তোমার কখন হবে, যে কারণ তোমার এটা তো হচ্ছে লিকুইড, লিকুইড যদি ফ্লেমেবল হয়, কোনো কারণে যদি স্পার্ক করে ভিতরে আগুন ধরে যায়, তাহলে তো সমস্যা। যেহেতু এখানে হিটের ব্যাপার স্যাপার আছে, যে কোনো কিছু হতে পারে। তো সেই কারণে আমরা কেমিক্যালটা একটু দেখি যে এটা কতটুকু। ইজ অফ লিক ডিটেকশন, তোমরা যে শুনো যে প্রায় যে গ্যাস বের হয়ে যায়, অমুক বের হয়ে যায়, এটা কাজ করে না, অমুক করে না, ঝামেলা হয়, লিক ডিটেকশনটা যেন ইজি হয়। তো তারপর হচ্ছে লো কস্ট অবশ্যই, আর হচ্ছে কি রেডিলি অ্যাভেলেবল, এটা অ্যাভেলেবল কিনা মার্কেটে, বা তোমার হচ্ছে কি এটা যে কেমিক্যাল গুলো অ্যাভেলেবল কিনা। তুমি কিন্তু খুবই ভালো রেফ্রিজারেন্ট বানালা, বাট সেটা আসলে কেমিক্যাল গুলো পাওয়া যায় না, খুবই রিয়ার আর্থ ম্যাটেরিয়াল দিয়ে বা কিছু একটা দিয়ে বানানো রিঅ্যাকশনটা করতে হয়। সো দ্যাট ইজ নট গুড, এই আর কি। কমনলি ইউজ হলো ফ্রেয়ন, এগুলো অনেক চলে গেছে, R22, R12, R2 এগুলো সব পুরনো হয়ে গেছে, এখন নতুন নতুন রেফ্রিজারেন্ট হয়।
এগুলো নিয়ে বহুত গবেষণা হয়, কোনটা কি হবে না হবে এই জিনিসগুলো নিয়ে। আমরা মেইনলি গবেষণা করি, আমি ঠিক করি না, তোমাদের এক বড় ভাই করে, সেটা R32 নিয়ে গবেষণা করে। তারপরে আরো আছে অনেকগুলো, এগুলো নিয়ে আমাদের ল্যাবে, আমাদের যে ল্যাবে কাজ করতে সেই ল্যাবে এগুলো গবেষণা হয়। আচ্ছা, তাহলে এখন এটা গেল। আর এই যে তোমাদের এই ম্যাথমের প্রবলেমটা করার ইচ্ছা ছিল, তো এটা আমরা ল্যাবে করবো ইনশাল্লাহ, পরীক্ষা যেহেতু আসবে না, যেভাবে কিভাবে হিসাব করতে হয় আর একটু কমপ্লেক্স থাকবে। তারপরে এখানে করে একটু বলা ছিল যে Q1, এই যে আমাদের যে MH এ করলে যে সুবিধা ছিল কি, এখানে যে তোমার মনে করো যে এখানে সরাসরি যে নিচে ভার্টিক্যালি যে টান দাও নিচে, তাহলে থেকে আমাদের এনথালপিটা জেনে দাও। সেই এনথালপি থেকে আমরা হচ্ছে কি ইজিলি যে এনথালপি থেকে H1 - H4 করলে Q1 এর ভ্যালু বের হয়ে যায়, H2 - H3 করলে হচ্ছে গিয়ে জাস্ট এত, এবং সেটা কতটুকু রেফ্রিজারেন্ট ইউজ করছো এই ম্যাথের সাথে মাল্টিপ্লাই করে দিলে খুব সহজে Q1, QH, WIN, COP এগুলো সব বের হয়ে যায়। COP সবসময় Q1/WIN, অর্থাৎ এই পার্টটা আমাদের জন্য সুবিধা হয়। দ্যাটস ওয়াই আমরা আসলে পিএইচ ডায়াগ্রামে ইউজ করি। তো এই ছিল আর কি, অনেক অনেক কিছু বললাম। তো তোমাদের কোনো কোশ্চেন আছে বলো থাকলে, এখান থেকে কিন্তু একটা ফুল সেট আসতে পারে। ঠিক আছে, এনিবডি? কারো কোনো কোশ্চেন নাই? স্যার ওই গ্রাফগুলা মানে ওগুলা কি রাথরের বইতে ভালো মতো এক্সপ্লেন করা আছে? আছে আছে, রাথরে আছে, আর তোমার ওই সেনজেলো বাবা, রাথরে বইটাই পড়ো, একটা বই পড়ো। গ্রাফ গুলো তো আমি কিছুটা এক্সপ্লেন করে গেছি এর আগে তোমাদের, এত মানে মনে করো যে থার্মোডাইনামিক্স এর যে মানে এতক্ষণ ধরে পড়াইছি, তার কারোটা ছিল যেন বেসিক ক্লিয়ার থাকে, যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, আমার যখন প্রথম দিকে কষ্ট হয়েছিল, থার্মোডাইনামিক্স না বুঝে এটা ধরা শুরু করছিলাম যখন, কষ্ট হয়েছিল, এই জন্য তোমাদেরকে ওটা সময় নিয়ে পড়াইছিলাম। তোমরা যদি বইটা পড়ো না, তখন আমার জিনিসগুলো মনে পড়ে যাবে যে স্যার এগুলো পড়াইছিল, তখন ইজি হবে। তোমরা ধরতেছো না বইটাই। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা রেফ্রিজারেশন দেখলাম, ভেপার কম্প্রেসর দেখলাম, ভেপার অ্যাবজর্পশন দেখলাম। অ্যাবজর্পশনে আমার রিসার্চের কথা কিছু বললাম, যদিও ওটা ডিটেল বলি নাই। আর হলো গিয়ে তোমাদের এই এই জিনিসগুলো বলা হলো, পিএইচ ডায়াগ্রাম হাবিজাবি এই। ঠিক আছে, শেয়ারিং অফ করে দিলাম, কি বলে রেকর্ডিং, রেকর্ডিং অফ করে দিই। তোমাদের কোনো অফ টপিকে কিছু থাকলে বলতে পারো।